আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের আজকের এসএসসি লাইভ ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমাদের ফিজিক্স ফার্স্ট পেপার চ্যাপ্টার 4 নিউটনিয়ান মেকানিক্স বা নিউটনীয় বলবিদ্যা, এটা পার্ট 4 এর ক্লাস আজকে। তো সবাই আমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা সেটা আমাকে একটু জানাও। আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের ক্লাস শুরু করব। তো আমি দেখতে পাচ্ছি মাজিয়া, ওয়ালাইকুম আসসালাম, ফারিয়া আসছে, ওয়ালাইকুম আসসালাম। তো সবাই একটু দ্রুত আমাকে জানাও যে তোমরা সবাই আসলে আমার সাউন্ড ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা, তারপরে আসলে আমরা আমাদের ক্লাসটা শুরু করে দিব। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। তো ফারিয়া বলছো ক্লিয়ার, ঠিক আছে, ক্লিয়ার। মুন্না খান, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, মুন্না খান কি হাফসা? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। রিমু হচ্ছে আসছে, ওয়ালাইকুম আসসালাম। তো সবাই তাহলে ক্লাসে জয়েন করে ফেলো, আমরা এখনই আমাদের ক্লাস শুরু করে দিব। আমরা আমাদের গত ক্লাসে আমরা কি পড়েছি? আমরা আমাদের গত ক্লাসে ভরবেগের সংরক্ষণ নিয়ে পড়াশোনা করেছি। ভরবেগের সংরক্ষণ নিয়ে আমরা পড়াশোনা করেছি গত ক্লাসে। আজকের ক্লাসে আমরা কি করব? আজকের ক্লাসে আমরা আরও কিছু টপিক নিয়ে পড়াশোনা করব। যদিও আজকের ক্লাসের টপিকগুলো হচ্ছে একটু কি বলেন, একটু হচ্ছে ছোট ছোট টপিক। তো সেই কারণে আমি টপিক ওয়াইজ একটা একটা করে পড়তে থাকবো, একটা একটা করে টপিক আমরা হচ্ছে করতে শুরু করব। ঠিক আছে? আচ্ছা, তো রোজাও চলে আসছে, শুনতে পাচ্ছি ক্লিয়ার, ঠিক আছে। বাঁধন, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলো তাহলে আমরা এখন ক্লাসে ঢুকে যাই। হ্যাঁ, আমরা ক্লাসটা শুরু করে দিই। আমাদের আজকের ক্লাসে আমরা প্রথম যে জিনিসটা নিয়ে পড়াশোনা করব সেটা হচ্ছে কৌণিক ভরবেগ। আমাদের আজকের ক্লাসের প্রথম যে টপিক সেটা হচ্ছে কৌণিক ভরবেগ। ঠিক আছে? আজকের ক্লাসে আমাদের প্রথম টপিক হচ্ছে কৌণিক ভরবেগ। কৌণিক ভরবেগ। তো কৌণিক ভরবেগ আমাদের কি, আমরা কি এটা বুঝবো? এটা হচ্ছে ভরবেগ, এটার সাথে কৌণিক কিছু একটা থাকবে, তাই না? তাহলে কৌণিক ভরবেগকে আমরা প্রকাশ করি এল দিয়ে। ঠিক আছে? কৌণিক ভরবেগকে আমরা প্রকাশ করি এল দিয়ে। ঠিক আছে? আচ্ছা, এই এল ইকুয়াল টু কত? এই এল আমরা যে কৌণিক ভরবেগকে আমরা যে ভেক্টর হিসেবে যদি প্রকাশ করি, যেহেতু ভরবেগ একটা ভেক্টর রাশি, অর্থাৎ এল ভেক্টর ইকুয়াল টু কৌণিক ভরবেগ মানে হচ্ছে আমার ভরবেগ ভেক্টর এবং আমাদের যে সরণ ভেক্টর, এই দুটার ক্রস গুণের ফলে আমরা পাই কৌণিক ভরবেগ। যদি ভেক্টর আকারে যদি প্রকাশ করি, তাহলে ভেক্টর আকার প্রকাশ করলে কৌণিক ভরবেগ মানে কি? কৌণিক ভরবেগ এল ভেক্টর ইকুয়াল টু পি ভেক্টর ক্রস আর ভেক্টর। ঠিক আছে? আচ্ছা, আর যদি আমরা এটাকে আমরা যদি কিভাবে প্রকাশ করি, এটাকে যদি আমরা মানে স্কেলার হিসেবে যদি প্রকাশ করি, তাহলে জিনিসটা কীরকম আসে? এল ইকুয়াল টু পি আর। এখন ভরবেগ পি ইকুয়াল টু কি? এম ভি। তাহলে কৌণিক ভরবেগ এল ইকুয়াল টু এম ভি আর। এখানে এম হচ্ছে ভর, ভি হচ্ছে বেগ, আর আর হচ্ছে ব্যাসার্ধ। তার মানে যখন আমি রৈখিক ভরবেগ এম ভি এর সাথে আর গুণ করছি, ব্যাসার্ধ গুণ করছি, তখন আমরা কি পাচ্ছি? কৌণিক ভরবেগ পাচ্ছি। তো আশা করি এতটুকু পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, কৌণিক ভরবেগকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি? কৌণিক ভরবেগ আমরা আরেকভাবে প্রকাশ করতে পারি, এল ইকুয়াল টু আই ওমেগা। তো আই কি? আর আই হচ্ছে জড়তার ভ্রামক, ওমেগা কি? ওমেগা হচ্ছে কৌণিক বেগ। ঠিক আছে? তাহলে এল ইকুয়াল টু আই ওমেগা। এখন আমরা একদম আমাদের যে গতকাল আমাদের পার্ট 2তে, আজকে তো পার্ট 4, পার্ট 2তে আমরা কৌণিক আমরা হচ্ছে জড়তার ভ্রামকের অনেকগুলো ফর্মুলা শিখছিলাম। এর মধ্যে জড়তার ভ্রামকের মাতৃ ফর্মুলাটা কি বলতো? জড়তার ভ্রামকের মাতৃ ফর্মুলাটা ছিল এম আর স্কোয়ার, তাই না? এম আর স্কোয়ার ছিল, তাই না? তাহলে জড়তার ভ্রামকের ছিল কি? এম আর স্কোয়ার। আর ওমেগাকে আমরা কি বলতে পারি ভাইয়া? ওমেগাকে আমরা বলি ভি বাই আর। ওমেগা ইকুয়াল টু কি? রৈখিক বেগ ডিভাইডেড বাই ব্যাসার্ধ। তাহলে এখানে দেখো একটা যদি কেটে দাও, তাহলে এটা সমান আমাদের কি আসছে? এম ভি আর আসতেছে। অর্থাৎ কৌণিক ভরবেগ এল ইকুয়াল টু আই ওমেগা ইকুয়াল টু এম ভি আর। তো আশা করি এতটুকু পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। তাহলে কৌণিক ভরবেগের আমরা আসলে অনেকগুলো ফর্মুলা পাচ্ছি। কী কী ফর্মুলা পাচ্ছি চলো একটু লিখে ফেলি একসাথে সবগুলা। কৌণিক ভরবেগের ফর্মুলা এল ইকুয়াল টু আই ওমেগা, তারপর আবার পাচ্ছি আমরা আই ইকুয়াল টু কি? এম আর স্কোয়ার। তাহলে এম আর স্কোয়ার ওমেগা। যদি আমাদের কৌণিক বেগ ওমেগা দিয়ে যদি কৌণিক ভরবেগ বের করতে বলে, তাহলে এম আর স্কোয়ার ওমেগা। আর যদি রৈখিক বেগ দেওয়া থাকে, তাহলে সেটা কী হবে? এম ভি আর। কারণ কি? কারণ ওমেগা ইকুয়াল টু ভি বাই আর। তো আমরা একসাথে এই সবগুলো সূত্র আমরা মনে রাখবো। ঠিক আছে? এইটা কি? এটা আমরা কখন ব্যবহার করব? এই ফর্মুলাটা আমরা তখন ব্যবহার করব যদি যদি
যদি বস্তুর আকৃতি কেমন সেটা যদি বলা না থাকে, মানে ওই যে আমরা পড়ছিলাম না, বস্তু সুষম দণ্ড হতে পারে বা বৃত্তাকার চাকতি হতে পারে, যে বস্তুর আকৃতি কেমন সেটা যদি বলা না থাকে তাহলে আমরা কৌণিক ভরবেগ এই সূত্রগুলো দিয়ে ব্যবহার করব। কেমন সেটা বলা না থাকলে, সেটা বলা না থাকলে, সেটা যদি বলা না থাকে তাহলে আমরা কৌণিক ভরবেগ L ইকুয়াল টু আমরা আই ওমেগা ইকুয়াল টু mr স্কোয়ার ওমেগা ইকুয়াল টু mvr ইত্যাদি সূত্রগুলো ব্যবহার করতে পারবো। ঠিক আছে? আচ্ছা, আর যদি বলে দেয় কৌণিক ভরবেগের কনসেপ্ট যদি আমাকে বলে দেয় তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে করব? শোনো, মনে রাখবা কৌণিক ভরবেগ যদি বলে দেয়, এখন কৌণিক ভরবেগের মধ্যে কনসেপ্টটা কি আর না ব্যাসার্ধ। তাহলে আমাকে একটা জিনিস বলো, সুষম দণ্ডে কি আমাদের ব্যাসার্ধ ছিল? হ্যাঁ, সুষম দণ্ডে আসলে আমাদের কি ছিল? দৈর্ঘ্য ছিল, দণ্ডের দৈর্ঘ্য L। সুষম দণ্ডের জন্য কিন্তু তার মানে আমরা কৌণিক ভরবেগ বের করতে পারবো না। আমরা এখানে একটু লিখে রাখি, যেহেতু কৌণিক ভরবেগ ব্যাসার্ধ রিলেটেড একটি কনসেপ্ট, কৌণিক ভরবেগ ব্যাসার্ধ রিলেটেড বা আর রিলেটেড, হ্যাঁ, বা ব্যাসার্ধ লিখি, হ্যাঁ, ব্যাসার্ধ আর রিলেটেড বা বিষয়ক আর সম্পর্কিত একটি কনসেপ্ট বা একটি ধারণা, একটি কনসেপ্ট। তাই সুষম দণ্ডের ক্ষেত্রে কৌণিক ভরবেগের সূত্র খাটবে না। তাই সুষম দণ্ডের ক্ষেত্রে কৌণিক ভরবেগ বের করা যাবে না, বের করা যায় না। ঠিক আছে? তো আমরা কৌণিক ভরবেগের সিলেবাসটাকে আমরা কি করলাম? ছোট করে নিয়ে আসলাম, তাই না? সুষম দণ্ডের ক্ষেত্রে আমরা কৌণিক ভরবেগ বের করতে পারবো না, কারণ সুষম দণ্ডে আমাদের আর বা ব্যাসার্ধ কনসেপ্টটা নাই, আর কৌণিক ভরবেগে কিন্তু আমাদের ব্যাসার্ধ কনসেপ্টটা লাগে। ঠিক আছে? তাহলে আমরা কৌণিক ভরবেগ আর কি কনসেপ্টে ব্যবহার করতে পারি? আমরা বৃত্তাকার চাকতির মেরু মধ্যবিন্দু বা ভরকেন্দ্রগামী যদি হয় সেই ক্ষেত্রে আমরা কৌণিক ভরবেগের কনসেপ্ট বের করতে পারি। যেমন বৃত্তাকার চাকতির মধ্যবিন্দু দিয়ে যদি এবি অক্ষ যদি প্রবেশ করে তাহলে L ইকুয়াল টু আই ওমেগা, এখানে আই কত? আই হচ্ছে mr স্কোয়ার বাই 2, তাই না? mr স্কোয়ার বাই 2। আর ওমেগা ইকুয়াল টু কত? ওমেগা আমাদের আসলে বেশিরভাগ ক্ষেত্রে বের করতে বলে কি প্রতি মিনিটে এতবার ঘুরে, তাই না? প্রতি মিনিটে এতবার ঘুরে এই কনসেপ্টটা থাকে। তার মানে মিনিটে ওমেগার হিসেবটা আমাদের কীভাবে আসে? 2πn/t। তাহলে আমরা যখন বৃত্তাকার চাকতির ক্ষেত্রে মেরু দিয়ে বা মধ্যবিন্দু দিয়ে বা ভরকেন্দ্র দিয়ে যখন একটা অক্ষ যখন প্রবেশ করাবো তখন তার জন্য কৌণিক ভরবেগ L ইকুয়াল টু হবে আই ওমেগা। আয়ের বদলে আমরা বসাবো mr স্কোয়ার বাই 2 আর ওমেগার বদলে আমরা বসাবো 2πn/t। এটা হচ্ছে একটা। ঠিক আছে? আবার সূত্রটা এইভাবেও আসতে পারে যে আমাদের রৈখিক বেগ দিয়ে দিল, তাহলে সেই ক্ষেত্রে আই ওমেগা ইকুয়াল টু কী আসবে? mr স্কোয়ার বাই 2 আর ওমেগা সমান কত? v/r। তার মানে জিনিসটা কি আসতেছে বলো তো? আর যদি কেটে দাও তাহলে mvr ডিভাইডেড বাই 2। তাহলে নর্মালি আমাদের কৌণিক ভরবেগ হচ্ছে L ইকুয়াল টু mvr, বাট বস্তুটার শেপ বা আকৃতি যদি বলা থাকে, বস্তুটা যদি একটা বৃত্তাকার চাকতি হয় এবং তার অক্ষটা যদি আমাদের কিসের মধ্যে থাকে, যদি মধ্যবিন্দু দিয়ে বা ভরকেন্দ্র দিয়ে যদি গমন করে তাহলে সেই ক্ষেত্রে আমাদের ফর্মুলা হবে mvr ডিভাইডেড বাই 2। তাহলে এই দুইটা ফর্মুলা আমরা মনে রাখবো কিসের জন্য? এই চিত্রটার জন্য, চিত্র নাম্বার 1, এই চিত্রের জন্য। ঠিক আছে? চলো আরেকটা চিত্র ছিল না? আরেকটা চিত্র কি ছিল? যদি আমাদের কি থাকে, যদি আমাদের এই যে বৃত্তাকার চাকতিটা, এই বৃত্তাকার চাকতিটার ব্যাস দিয়ে যদি একটা অক্ষ আমরা যদি প্রবেশ করাই, ব্যাসগামী অক্ষ যদি প্রবেশ করাই, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কৌণিক ভরবেগ L ইকুয়াল টু কি আসবে? আই ওমেগা। এবং ব্যাসের ক্ষেত্রে আই সমান কত বলেছিলাম? mr স্কোয়ার বাই 4, ওমেগা কত? 2πn/t। তাহলে এটা হচ্ছে আমাদের একটা ফর্মুলা হতে পারে। আরেকটা ফর্মুলা কী হবে? যদি ভি দিয়ে যদি বের করতে চাও তাহলে আই ওমেগা mr স্কোয়ার বাই 4, আইয়ের মান, ওমেগার মান v/r, একটা আর একটার যদি কাটো তাহলে mvr/4। ঠিক আছে? mvr ডিভাইডেড বাই 4। তাহলে এটা হচ্ছে আমাদের 2 নাম্বার চিত্রের জন্য আমাদের ফর্মুলা। তাহলে আমরা কিন্তু কৌণিক ভরবেগের সবগুলা ফর্মুলা আমরা কি করে ফেললাম? শিখে ফেললাম। তো আমি একটু ছোট করে দিই তোমাদের জন্য, তোমরা সবাই লেখো এবং আমাকে বলো এতটুকু পর্যন্ত কনসেপ্ট তোমরা সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা।
এখন পর্যন্ত যতটুকু বললাম সেটা তোমরা ক্লিয়ারলি লিখতে পেরেছো কিনা, বুঝতে পেরেছো কিনা সেটা আমাকে একটু জানাও। এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা আমাকে জানাও। আচ্ছা, নবানী বলছো বুঝছি, ঠিক আছে, বুঝতে পেরেছি। তো সবাই আশা করি এতটুকু পর্যন্ত তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। তোমরা সবাই যদি এতটুকু পর্যন্ত যদি ক্লিয়ার বুঝতে পারো, ঠিক আছে, রোজা, ফারিয়া সবাই ক্লিয়ার, ঠিক আছে। সবাই যদি এতটুকু পর্যন্ত তোমরা যদি ক্লিয়ারলি যদি ধরতে পারো, চলো এখন আমরা আরও কিছু টপিক দেখি, যেটা হচ্ছে আমরা কোনো একটা জিনিসকে, কোনো একটা সাবজেক্ট বা কোনো একটা বিষয়কে আমরা রৈখিক ক্ষেত্রে কী দিয়ে ডিফাইন করি বা কী দিয়ে আমরা প্রকাশ করি, কোন লেটার দিয়ে, আর কৌণিক ক্ষেত্রে কোন লেটার দিয়ে প্রকাশ করি বা কোন বর্ণ দিয়ে প্রকাশ করি, চলো সেটা একটু দেখে ফেলি, ঠিক আছে। তো আমরা লিখি, আমরা এখন লিখব যে আমরা কোনো একটা বিষয়কে রৈখিকভাবে যদি প্রকাশ করি তাহলে কিভাবে প্রকাশ করব, আর কৌণিকভাবে প্রকাশ করলে কিভাবে লিখব। তো আমি এখানে লিখলাম বিষয়বস্তু, বিষয়বস্তু, তারপর আমি লিখলাম রৈখিক, রৈখিক ক্ষেত্রে আমরা এটাকে কিভাবে প্রকাশ করব, আর লিখলাম কৌণিক ক্ষেত্রে আমরা জিনিসটাকে কি দিয়ে রিপ্লেস করব, প্রতিস্থাপন করব কি দিয়ে। তাহলে আমাদের প্রথম বিষয় আমরা যদি দেখি সরণ, সরণকে রৈখিকভাবে আমরা কি দিয়ে প্রকাশ করি, এস। কৌণিকভাবে সরণকে আমরা প্রকাশ করব থিটা। তো তোমাকে যদি কৌণিক সরণ বলে তুমি লিখবা থিটা, রৈখিক সরণ বলে কি লিখবা, এস। আমরা জানি এস হচ্ছে রৈখিক সরণ, থিটা হচ্ছে কৌণিক সরণ। তারপর বেগ, রৈখিক বেগকে আমরা কী দিয়ে প্রকাশ করি, ভি। কৌণিক বেগকে কী দিয়ে প্রকাশ করি, ওমেগা, তাই না, ওমেগা দিয়ে প্রকাশ করি। তারপর হচ্ছে আমাদের ভর, ভর, রৈখিক ভরকে আমরা প্রকাশ করি এম দিয়ে, আর কৌণিক ভরটাই কিন্তু আমাদের জড়তার ভ্রামক আই, কারণ আয়ের রিপ্লেসমেন্টই আমরা এম বসাইতে পারি। তার মানে তুমি যদি রৈখিক ক্ষেত্রে যদি এম দেখো, তোমাকে যদি বলে এটা কৌণিকভাবে কী হবে, তখন তুমি বলবা এটা কৌণিক ক্ষেত্রে এটা আই হবে, ঠিক আছে। তারপর হচ্ছে ভর বেগ, ভর বেগ, ভরবেগকে রৈখিক ক্ষেত্রে আমরা কি দিয়ে প্রকাশ করি, পি, এবং পি ইকুয়ালটা আমরা কি জানি, এম ভি। আর কৌণিক ক্ষেত্রে ভরবেগ মাত্র দেখলাম এল, এম এর জায়গায় কি বসাবো, আই, ভি এর জায়গায় কি বসাবো, ওমেগা, আই ওমেগা। দেখছো এই যে উপর থেকে আসছে, উপরে এই যে দুইটা থেকে আসছে, এল ইকুয়াল টু আই ওমেগা, ঠিক আছে। তাহলে এল ইকুয়াল টু আই ওমেগা আর কিছুই না, পি ইকুয়াল টু এম ভি এর কৌণিক ভার্সন, ঠিক আছে। তারপর আসো গতিশক্তি, রৈখিক গতিশক্তিকে আমরা কি দিয়ে প্রকাশ করি, হাফ এম ভি স্কোয়ার। রৈখিক গতিশক্তি ইকে সমান হচ্ছে আমাদের হাফ এম ভি স্কোয়ার। আর কৌণিক গতিশক্তি তাহলে কী হবে, ইকেই হবে, বাট চেঞ্জটা কোথায়, হাফ এম এর জায়গায় আই আর ভি এর জায়গায় ওমেগা। তাহলে যদি কৌণিক গতিশক্তিকে আমরা ঘূর্ণন শক্তি বলি, ঘূর্ণন গতিশক্তি, কৌণিক গতিশক্তি, ঘূর্ণন গতিশক্তি যেখানেই বলবে সেখানে আমরা ইকে ইকুয়াল টু হাফ আই ওমেগা স্কোয়ার ব্যবহার করব, ঠিক আছে। তারপর আদিবেগের ক্ষেত্রে আমরা যদি খেয়াল করি, আদিবেগ, হ্যাঁ, রৈখিক আদিবেগকে প্রকাশ করা হয় ইউ দিয়ে, কৌণিক আদিবেগকে আমরা প্রকাশ করব ওমেগা আই দিয়ে, ঠিক আছে। কারণ কৌণিক বেগ হচ্ছে ওমেগা, তাহলে আদিবেগ হচ্ছে ইনিশিয়াল ওমেগা আই, ওমেগা আই। শেষ বেগ, রৈখিক শেষ বেগকে আমরা প্রকাশ করব ভি দিয়ে, কৌণিক শেষ বেগকে আমরা প্রকাশ করব ওমেগা এফ দিয়ে। ত্বরণ, রৈখিক ত্বরণকে আমরা প্রকাশ করি এ দিয়ে, কৌণিক ত্বরণকে আমরা প্রকাশ করি আলফা দিয়ে, ঠিক আছে। তারপর বল, রৈখিক বল এফ ইকুয়াল টু কি, এম এ। তাহলে কৌণিক বল এফ এর জায়গায় আমরা কি বসাবো, টাউ। কৌণিক বলকে টাউ বলে, বা এটাকে আমরা বলি টর্ক, টর্ক। আই, এম এর বদলে কি আই, এর বদলে কি আলফা। তাহলে টর্ক বা কৌণিক বল ইকুয়াল টু টাউ ইকুয়াল টু আই আলফা। কৌণিক বলের একটা পারফেক্ট উদাহরণ কি, ফ্যানের বাতাস। ফ্যান যখন ঘুরে তখন এর বাতাসটা কোন দিকে কাজ করে, নিচের দিকে কাজ করে। তার মানে এটাই কিন্তু বল, নিচের দিকে বল কাজ করছে বলেই আমরা বাতাসটা নিচের দিকে পাচ্ছি। তো ফ্যান ঘুরছে, তাহলে এখানে একটা কৌণিক ব্যাপার কাজ করছে। তাহলে ফ্যান ঘূর্ণনজনিত কারণে যে বলটা প্রয়োগ করছে সেটাকে আমরা কি বলছি, টাউ বা টর্ক, এবং সেটা কি আই আলফা, ঠিক আছে। তারপর আমাদের 9 10-এ কিছু ফর্মুলা ছিল না, গতির ফর্মুলা, সেই ফর্মুলাগুলোকে আমরা রৈখিক এবং কৌণিক কিভাবে বের করতে পারি। দেখো আমাদের গতির যে সূত্রগুলো ছিল এতটুকু লিখলাম, তারপরে আমরা লিখব, তাহলে আমাদের ওগুলো শেষ। গতিসূত্র, গতিসূত্র হচ্ছে নতুন হেডলাইন। গতিসূত্র আমাদের কি কি সাবজেক্ট ছিল বলো তো, রৈখিক এবং কৌণিক আমরা যদি বের করতে চাই, রৈখিকভাবে গতিসূত্র আর কৌণিক ক্ষেত্রে গতিসূত্রের রিপ্লেসমেন্ট আমরা যদি দেখতে চাই, রৈখিক ক্ষেত্রে গতিসূত্র একটা ছিল ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। তাহলে কৌণিক ক্ষেত্রে এটা কী হবে, হ্যাঁ, ভি এর বদলে কি ওমেগা, ওমেগা এফ, কারণ ভি হচ্ছে কি শেষ বেগ।
ইউ কি আদিবেগ, তাহলে ওমেগা আই প্লাস এ কি আলফা, আর টি তো টি থাকবে, তাহলে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। এটাকে আমরা কৌণিক হিসেবে আমরা লিখতে পারি, কৌণিক গতির ক্ষেত্রে আমরা এটাকে লিখতে পারি ওমেগা এফ ইকুয়াল টু ওমেগা আই প্লাস আলফা টি। এগুলো তোমাদের বারবার খাতায় লিখে মুখস্থ করতে হবে। তারপর রৈখিক ক্ষেত্রে আমাদের ফর্মুলা ছিল ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। এটাকে কৌণিক ক্ষেত্রে কী লিখবা, ভি মানে কি ওমেগা এফ শেষ বেগ, ওমেগা এফ স্কোয়ার ইকুয়াল টু ওমেগা আই স্কোয়ার প্লাস 2 আলফা, আর এস এর মান কি থিটা, এসকে আমরা কৌণিক ক্ষেত্রে কি বলি, থিটা বলি। তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, এটার কৌণিক রূপ কি ওমেগা এফ স্কোয়ার ইকুয়াল টু ওমেগা আই স্কোয়ার প্লাস 2 আলফা থিটা। তারপর আমরা সূত্র পড়েছি না, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এটাকে আমরা কৌণিক ক্ষেত্রে কী বলতে পারি, এস মানে থিটা, ইউ মানে কি ওমেগা আই, তাহলে ওমেগা আই টি প্লাস হাফ, এ মানে কি আলফা টি স্কোয়ার, ওমেগা আই টি প্লাস হাফ আলফা টি স্কোয়ার। তারপর আরেকটা সূত্র কি পড়েছিলাম বলো তো, এস ইকুয়াল টু ভিটি, তাই না, এস ইকুয়াল টু ভিটি, এটা সমান আমরা কি লিখতে পারি, থিটা ইকুয়াল টু ভি মানে কি ওমেগা, কারণ এটা কি সমবেগ, সমবেগের ক্ষেত্রে তো আদিবেগ শেষ বেগ বলতে কিছু থাকে না, তাহলে থিটা ইকুয়াল টু ওমেগা টি। আর ফাইনালি আরেকটা ফর্মুলা ছিল এস ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি। তো এটার বদলে আমরা লিখতে পারি থিটা ইকুয়াল টু ইউর মানে হচ্ছে ওমেগা আই, ভি মানে হচ্ছে ওমেগা এফ ডিভাইডেড বাই 2 ইন্টু টি। তো এই ফর্মুলাগুলো আমাদের সবাইকে মনে রাখতে হবে, ঠিক আছে। তো আমি ফর্মুলা একটু ছোটো করে দিচ্ছি, তোমরা একটু দেখো, যদি কারো লেখা যদি থেকে থাকে তাহলে লিখে নাও এবং আমাকে জানাও এই ফর্মুলাগুলো সবাই তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা। এতটুকু পর্যন্ত তোমাদের কাছে ক্লিয়ার কিনা সেটা একটু ভাইয়াকে একটু কমেন্টে জানিয়ে দাও। তারপর আমরা আমাদের পরবর্তী টপিকে যাচ্ছি। তো আমরা অলরেডি অনেক কিছু দেখে ফেললাম, আমরা অলরেডি আমাদের কৌণিক ভরবেগের কনসেপ্টটা দেখে ফেললাম, এল ইকুয়াল টু এম ভিআর বা এল ইকুয়াল টু আর কী বলা যায় সেগুলো সম্পর্কে কিন্তু আমরা আমাদের ধারণা স্বচ্ছ করে নিলাম। এর বাইরে আমরা যেটা করলাম, আমরা হচ্ছে বিভিন্ন জিনিসের রৈখিক রূপ থেকে কিভাবে কৌণিক রূপে ট্রান্সফার করতে হয় সেই বিষয়টা শিখে নিলাম। এখন এটা আমি তোমাদেরকে লিখে দেখিয়েছি একবার, তোমাদেরকে কিন্তু এটা বাসায় লিখতে হবে বারবার। যখন তোমরা বারবার এগুলো যখন প্র্যাকটিস করবা তখন দেখবা তোমাদের অবশ্যই এই জিনিসগুলো সম্পর্কে কী হবে, একটা স্বচ্ছ একটা ক্লিয়ার একটা ধারণা চলে আসবে। ক্লিয়ার কনসেপ্ট যদি এইসব ক্ষেত্রে যদি না রাখো তাহলে যেটা হবে পরীক্ষার মধ্যে শক্ত ঘষা খাবা। ঘষা মানে কি, যখন হচ্ছে তোমাদের পরীক্ষায় এই জিনিসগুলো আসবে তখন আসলে এই জিনিসগুলো তোমরা ভালোভাবে বুঝতে না পারার কারণে উত্তরটা করে আসতে পারবা না। বাট পরবর্তীতে যখন আমার কাছে যখন জিজ্ঞেস করবা যে ভাই এটা কীভাবে করে, আমি যখন করে দিব পরীক্ষা দেওয়ার পর তখন বলবো এটা এত সহজ ছিল আমি পারি নাই। কেন? কারণ হচ্ছে প্র্যাকটিসের অভাব। এই কারণে ভালো করে এই জিনিসগুলো হচ্ছে আমাদেরকে কী করতে হবে, প্র্যাকটিস করতে হবে। খুব ভালোভাবে এই জিনিসগুলো প্র্যাকটিস করো যাতে করে হচ্ছে পরীক্ষায় আসলে তুমি রৈখিক জিনিসকে কাজে লাগিয়ে তুমি কৌণিক কনসেপ্টগুলো ব্যবহার করতে পারো। কারণ আমরা রৈখিক জিনিসগুলোই সবসময় মনে রাখি, জাস্ট এই যে এককগুলোর রূপান্তর সেগুলো মনে রাখবা, কখনোই দুইটা জিনিসই মুখস্থ করতে যেও না। তুমি জাস্ট মনে রাখবা যে আমাদের রৈখিক এসকে কৌণিক থিটা দিয়ে রিপ্লেস করা হয়, রৈখিক ভিকে কৌণিক ওমেগা দিয়ে রিপ্লেস করা হয়, রৈখিক ভর এমকে কৌণিক ক্ষেত্রে জড়তা ভ্রামক আই দিয়ে রিপ্লেস করা হয়। তাহলে রৈখিক ভরবেগ যদি পি ইকুয়াল টু এম ভি হয়, কৌণিক ভরবেগ এল ইকুয়াল টু আই ওমেগা হবে। তো এইভাবে আমরা যখন পড়তে থাকবো তখন দেখবা অবশ্যই তোমাদের জিনিসটা কনসেপ্ট অনেক অনেক ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তো যদি সবাই যদি ক্লিয়ার হয়ে থাকো, আমি দেখতে পাচ্ছি ঠিক আছে সবাই ক্লিয়ার বলছো, ওকে ফাইন। তো যদি সবাই তোমরা যদি ক্লিয়ার হয়ে থাকো তাহলে চলো আমরা আমাদের পরের টপিকটাতে একটু চলে যাই। পরের টপিকে দেখি, পরের টপিক আমরা কি দেখব ভাই। পরের টপিক দেখার আগে এখন আমরা হচ্ছে একদম 5, 6, 7টা সিকিউ, 5-6টা সিকিউ আমরা হচ্ছে আজকে সলভ করে ফেলবো। আজকে আমরা এই যে রৈখিক ভরবেগ সংক্রান্ত যে সিকিউগুলো আছে এইগুলো আমরা সলভ করে ফেলবো। তাহলে চলো একটা একটা করে সিকিউ সলভিংয়ে চলে যাই। আমাদের প্রথম সিকিউ যশোর বোর্ড 2023, ঠিক আছে। আমাদের প্রথম যে সিকিউ এগুলো তো ডান অলরেডি হয়ে গেছে, আমরা অলরেডি এগুলো করে ফেলেছি। তো আমাদের প্রথম সিকিউ হবে যশোর বোর্ড 2023। তো যশোর বোর্ড 2023-এর সিকিউটা আমরা কিভাবে করতে পারি, দেখো এই যে কৌণিক ভরবেগ বলছে, গরুর গতে বলেছে কৌণিক ভরবেগ হিসেব করো, কি যে উদ্দীপকের আলোকে ইলেকট্রনটির কৌণিক ভরবেগ কত। আচ্ছা দেখো তো, ইলেকট্রনের ব্যাসার্ধ দেওয়া আছে তার মানে আর দেওয়া আছে, এবং ইলেকট্রনটার বেগ দেওয়া আছে তার মানে ভি দেওয়া আছে, ইলেকট্রনটার ভর দেওয়া আছে এম দেওয়া আছে। তাহলে কৌণিক ভরবেগ এল ইকুয়াল টু কি এম ভি আর, সবগুলা গুণ করে দিবা কাহিনী শেষ নাকি।
কৌণিক ভরবেগ কি mvr। যদি আমরা সব কিছুকে যদি একসাথে যদি গুণ করে দেই তাহলে কিন্তু আমাদের অঙ্ক শেষ হয়ে যাবে। কেন বলো তো, এইখানে ইলেকট্রন যে ঘুরছে এটা কি সুষম দণ্ড বরাবর ঘুরছে নাকি চাকতি বরাবর ঘুরছে এমন কিচ্ছু বলে নাই। কিছু যদি না বলে, আমরা কি বলছিলাম, যদি বস্তুর আকৃতি বা বস্তুর শেপ সম্পর্কে যদি কিছু বলা না থাকে তাহলে L = mvr, L = I ওমেগা বসাই, সেখান থেকে mvr করি। তো যেহেতু ম্যাথটা খুবই ছোট হয়ে আসে সেই কারণে আমরা ম্যাথটা একটু 2-3টা লাইন একটু বেশি লিখবো। কেন? কারণ স্যারদেরকে খুশি করতে হবে, তাই না? আচ্ছা, তো আমরা এইভাবে লিখবো। প্রথমে এদিকে দেওয়া আছে লেখা নিও, তারপরে লিখবা গতে আমরা জানি L = I ওমেগা। আমরা অঙ্কটা এখান থেকে শুরু করব। তো I ওমেগা, I = কি mr²। যেহেতু বস্তুর আকৃতি সম্পর্কে কোনো ধারণা দেওয়া নাই তাহলে I এর মাতৃসূত্র কি mr², ওমেগা = কি v/r, তারপর আর আর কাটা mvr। এরপর তুমি মান বসাতে শুরু করবা। m এর মান কত? m এর মান হচ্ছে 6.977, না সরি, m এর মান 9.1 × 10⁻31 কেজি, 9.1 × 10⁻31 m। v কত? v হচ্ছে 6.977 × 10⁵ মিটার/সেকেন্ড, 6.977 × 10⁵ মিটার/সেকেন্ড। আর কত? আর হচ্ছে 5.2 × 10⁻10 মিটার। আর হচ্ছে আমাদের 5.2 × 10⁻10 মিটার। তো সব কিছুকে যদি একসাথে যদি গুণ করে ফেলো তাহলে তোমার মান চলে আসবে, মান আসবে 3.3 × 10⁻34 এত। আর একক কি? ভরবেগের একক কৌণিক ভরবেগ আমি গত ক্লাসে পড়িয়েছি। রৈখিক ভরবেগের আই জড়তার ভ্রামকের একক হচ্ছে কেজি মিটার স্কোয়ার। এটার সাথে যদি সেকেন্ড ইনভার্স অ্যাড করে দাও সেটাই হচ্ছে কৌণিক ভরবেগের একক। তো আশা করি এই অঙ্কটা তোমাদের সবার কাছে ক্লিয়ার হয়ে গেছে। এগুলো একদম সহজ ম্যাথ, দেখছো যশোর বোর্ড 2023 সহজ ম্যাথ আসছে। তারপরের ম্যাথটাতে যাই। তারপর ম্যাথটা একটা কনসেপচুয়াল ম্যাথ, কনসেপ্ট বুঝলেই হবে। উদ্দীপকের ইলেকট্রনটি কক্ষপথে নিরাপদ ঘুরবে কিনা, উক্তিটি সঠিক কিনা। কক্ষপথে নিরাপদে ঘুরছে। কক্ষপথে নিরাপদে ঘোরার কাহিনী কি? একটা ইলেকট্রন যখন কক্ষপথে যখন ঘুরে তার মধ্যে 2 রকমের বল কার্যকর থাকে, ঠিক আছে? 2 রকমের বল কার্যকর থাকে। মনে করে এই একটা কক্ষপথ, এই কক্ষপথ বরাবর মনে করে এই ইলেকট্রনটা ঘুরছে, এই যে এইভাবে ঘুরছে, তার মধ্যে 2 রকমের বল কাজ করবে। একটা হচ্ছে এই যে কেন্দ্রের সাথে তার কেন্দ্রমুখী বল, আরেকটা হচ্ছে ইলেকট্রন এবং প্রোটনের মধ্যে যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল কাজ করে, যেটাকে আমরা কুলম্ব ফোর্স বলি, FQ। এই 2টা বল। তাহলে কক্ষপথে নিরাপদে ঘুরবে কিভাবে? যদি FC মানে সেন্ট্রিফিউগাল ফোর্স বা আমরা যেটাকে বলি কেন্দ্রমুখী বল, আর আমাদের কুলম্ব বল FQ, এই 2টা যদি পরস্পর যদি সমান হয় তাহলে আমরা বলবো ইলেকট্রনটি নিরাপদে ঘুরছে। আর যদি 2টা যদি সমান না হয় তাহলে ঘুরছে না। তাহলে আমাদেরকে কী বের করতে হবে? আমাদের এই প্রশ্নের জন্য আমাদেরকে FC বের করতে হবে, FQ বের করতে হবে। FC এবং FQ বের করে যদি আমরা যদি দেখি যে দুটির মানই সমান তাহলে আমরা বলবো হ্যাঁ নিরাপদে ঘুরছে। আর যদি দেখো যে না, 2টা ভিন্ন আসছে তাহলে আমরা বলবো নিরাপদে ঘুরছে না, মানে এটা হয়তো ছিটকে পড়ে যাবে বা কেন্দ্রের দিকে চলে আসবে, ভেতরের দিকে চলে আসবে। ঠিক আছে, সহজ ম্যাথ। দেখো আমরা লিখি ইলেকট্রনটি কক্ষপথে নিরাপদে ঘোরার শর্ত। ইলেকট্রনটি কক্ষপথে নিরাপদে ঘোরার শর্ত। তো একটা ইলেকট্রন কক্ষপথে নিরাপদে ঘোরার শর্ত কি? চলো দেখি। এক মিনিট, দাঁড়াও একটু পানি খেয়ে দিই। আচ্ছা, ইলেকট্রন কক্ষপথে নিরাপদে ঘোরার শর্ত হচ্ছে কেন্দ্রমুখী বল আর কুলম্ব বল সমান হতে হবে। ঠিক আছে, কেন্দ্রমুখী বল আর কুলম্ব বল সমান হতে হবে, এটা একটু মনে রাখো। আচ্ছা, এখন আমরা প্রথমে বের করব কেন্দ্রমুখী বল FC। কেন্দ্রমুখী বল সমান কি? আমরা জানি mv²/r, এটা মুখস্থ সূত্র। কেন্দ্রমুখী বল mv²/r। তো মান বসিয়ে দাও। m এর মান কত ছিল? 9.1 × 10⁻31 কেজি। এগুলো সব উদ্দীপকে দেওয়া ছিল। b কত ছিল? v ছিল 6.977 × 10⁵, 6.977 × 10⁵, এবং এটার উপরে কি? স্কোয়ার, এটার উপরে স্কোয়ার। আর কত? আর হচ্ছে 9.1 × 10⁻31, 9.1 × 10⁻31, সরি ভুল লিখছি। আর এটা কেন হবে? আর তো ব্যাসার্ধ, ছি। আর হচ্ছে ব্যাসার্ধ কত? 5.2 × 10⁻10 মিটার, 5.2 × 10⁻10 মিটার, 5.2 × 10⁻10 মিটার যদি হয় তাহলে আমাদের আনসারটা কত আসে? আনসারটা আমাদের আসবে
8.52 ইন্টু 10^10 নিউটন, এটা আসবে আমাদের আনসার। ঠিক আছে, এটা আমাদের আনসার আসবে কেন্দ্রমুখী বল। আবার আমরা কি বের করব? কুলম্ব ফোর্স, FQ। হ্যাঁ, কুলম্ব ফোর্স সম্পর্কে তো আমরা পড়ি নাই, আপনারা পড়ছেন, স্থির তড়িতে পড়ছেন বা 9-10-এ পড়েছেন। কুলম্ব ফোর্স কি ছিল মনে আছে? 1/4πε0 ইন্টু Q1 Q2 ডিভাইডেড বাই r²। এটা ছিল কুলম্ব ফোর্সের সূত্র, Q1 Q2/r², 1/4πε0 ইন্টু Q1 Q2/r²। ঠিক আছে, এটা ছিল আমাদের কুলম্ব ফোর্সের সূত্র। না পড়ে থাকলে এখন পড়ে নাও। এখানে এই যে 1/4πε0, এটার মান মুখস্থ, 9 × 10⁹, এটা মুখস্থ রাখবা, ইন্টু আচ্ছা এখানে কি কি আছে? ইলেকট্রন আছে আর প্রোটন আছে, তাই না ভাইয়া? ইলেকট্রনের চার্জ আর প্রোটনের চার্জ কি সমান কিন্তু বিপরীত। তার মানে এখানে আমাদের ইলেকট্রন এবং প্রোটনের চার্জ কত? 1.6 × 10⁻19। কয়টা আছে? দুইটা। তাহলে এটাকে হোল স্কোয়ার দিয়ে দাও, কারণ Q1 এর মানও 1.6 × 10⁻19, Q2 এর মানও 1.6 × 10⁻19। তাহলে দুইটা গুণ করলে আমাদের কি লেখা যায়? স্কোয়ার আকারে লেখা যায়। আর কত? আর হচ্ছে ব্যাসার্ধ। ব্যাসার্ধ প্রশ্নে দেওয়া আছে 5.2 × 10⁻10। শুধু কি ব্যাসার্ধ? ব্যাসার্ধের উপর স্কোয়ার। তো এটা দেওয়ার পর যদি তোমরা এখানে যদি আবার হিসাব নিকাশ করো, এই মানটাও আসবে সেম, 8.52 × 10⁻10 নিউটন। তাহলে দেখো আমার FC যত ছিল FQ ততই আসছে। তার মানে যেহেতু FC = FQ এসেছে, অর্থাৎ ইলেকট্রনটি আমাদের নিরাপদে কক্ষপথে নিরাপদে ঘুরবে। এটা যেহেতু দুইটা পরস্পর সমান এসেছে, অর্থাৎ ইলেকট্রনটি কক্ষপথে নিরাপদে ঘুরবে। ঠিক আছে, কারণ কক্ষপথে নিরাপদে ঘোরার শর্তই ছিল কি? কেন্দ্রমুখী বল এবং কুলম্ব বল বা কুলম্ব FQ এটা সমান হতে হবে। তো আমরা দেখতে পেলাম দুইটাই সমান এসেছে, একই মান এসেছে, অর্থাৎ নিরাপদে ঘুরবে। তো এই অঙ্কটা সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা ভাইয়াকে একটু জানাও, একটু দ্রুত জানিয়ে দাও। হ্যাঁ, এটা সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা আমাকে জানাও। এটা সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা আমাকে জানাও, দ্রুত জানাও, দ্রুত জানাও। ঠিক আছে, এবং আমি বারবারই বলি যে যারা মানে এমনটা যাতে না হয়, আমি আসলে আমার ক্লাস প্রতিদিন অনেক মানুষ করছে, এটা থেকে বড় ব্যাপার হচ্ছে আমার ক্লাস কারা রেগুলার করছে। যারা তোমরা রেগুলার ক্লাস করছো, তোমরা ক্লাসগুলো আসলে করে যেও, তাহলে তোমাদের কিন্তু উপকার হবে। ঠিক আছে, কারণ হচ্ছে একজনের কাছে যদি সবসময় যে ক্লাস করতে থাকো, সেক্ষেত্রে যেটা দেখা যায় তার পড়াটা তোমাদের বুঝতে সুবিধা হয়, আমারও তোমাদেরকে পড়াতে সুবিধা হয়। তো সেই ক্ষেত্রে পড়ার মানটা ভালো থাকে। ঠিক আছে, আর যারা আসো যাও অ্যাকচুয়ালি তোমাদেরকেও আমি বলবো যে তোমরা হচ্ছে কোনো একটা জায়গায় গিয়ে থিত হোক। আমার কাছেই থিত হতে হবে ব্যাপারটা এরকম না, যে কোনো জায়গায় যাও, বাট সেখানে গিয়ে স্টেবল হোক। স্টেবিলাইজ হওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। ঠিক আছে, তো আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে, আমি দেখতে পাচ্ছি ফারিহা, রোজা, নবনী, বাঁধন সবাই ক্লিয়ার, সবাই বুঝতে পেরেছে। ঠিক আছে, ভালো। সবাই যদি বুঝে থাকি তাহলে চলো আমরা আমাদের পরের সিকিউটাতে চলে যাই। আমরা দেখি আমাদের পরের সিকিউ কী। আমাদের পরের সিকিউ হচ্ছে দিনাজপুর বোর্ড 2023। চলো দেখি তাহলে দিনাজপুর বোর্ড 2023 আমাদের জন্য কি রেখেছে। দিনাজপুর 2023, তাই না? দিনাজপুর 23 কোথায়? দিনাজপুর 23 কই? দিনাজপুর 23 কি এখানে নাই? ময়মনসিংহ 23, দিনাজপুর 23 কি আমরা করে ফেলেছি? হ্যাঁ, দিনাজপুর 23 আসলে আমরা করে ফেলেছি। এই যে এটাই ছিল দিনাজপুর 23, এই অঙ্কটা আমরা অলরেডি করে ফেলেছি। আচ্ছা ঠিক আছে, যেহেতু করে ফেলছি এটা নিয়ে তো আর কোনো কথা নাই। দিনাজপুর 2023 আমাদের ডান। তারপর হচ্ছে আমাদের চট্টগ্রাম 21-এ চলে। আচ্ছা, তাহলে আমি দেখি, এখন আমি একটু চিরুনি অভিযান চালিয়ে আসলে দেখি আমার কোনটা বাকি আছে। এটা আমাদের বাকি আছে, আমরা এখন এটা করব, কুমিল্লা বোর্ড 2023। ঠিক আছে, কুমিল্লা বোর্ড 2023 এটা আমরা করি। চলো এটা করি। হ্যাঁ, তো দেখো 500 কেজি ভর মানে আমি তোমাদেরকে বলছিলাম না যে আসলে আমরা 8 ক্লাসের মধ্যে সিকিউ আর বেসিক শেষ করব, ওটাই করব। ঠিক আছে, 8 ক্লাসের মধ্যে দেখবা সিকিউ বেসিক শেষ হয়েছে। ওকে, 500 কেজি ভর, তাহলে এম কত? 500 কেজি। একটি গাড়ি 3900 জুল গতিশক্তি নিয়ে রাস্তায় চলছিল, তাহলে গতিশক্তি কত? ইকে হচ্ছে 3900। তারপরে দেখো 120 মিটার ব্যাসার্ধ, আর এটা কিন্তু ব্যাংকিংয়ের ম্যাথ, তোমরা আশা করি বুঝতে পারছো। এখানে যদিও ব্যাংকিং নাই, ব্যাংকিংহীন রাস্তা, বাট এটা কি ওই যে ব্যাংকিংয়ের কনসেপ্ট থেকে আসছে। ঘর্ষণ গুণাঙ্ক মিউ দেওয়া আছে 0.2। প্রথম প্রশ্ন বলছে কেন্দ্রমুখী ত্বরণের মান বের করো। কেন্দ্রমুখী ত্বরণের মান চলো তো বের করি। কুমিল্লা 2023 কেন্দ্রমুখী ত্বরণ। আমরা সবাই জানি কেন্দ্রমুখী বলের সূত্র কি বলো তো? আমরা সবাই জানি কেন্দ্রমুখী বল FC। আমি যদি লিখি কেন্দ্রমুখী বল FC
ইকুয়াল টু আমাদের কত এম ভি স্কোয়ার বাই আর। তাহলে আমরা যদি বলি বা এফ সি ইকুয়াল টু আমরা যদি বলি এম এ এবং কেন্দ্রমুখী ত্বরণকে আমরা বললাম এসি, কেন্দ্রমুখী ত্বরণ সেন্ট্রিফিউগাল এক্সিলারেশন, এটা সমান কি এম ভি স্কোয়ার বাই আর। তাহলে দেখো এম এম কাটা চলে যাচ্ছে না, অর্থাৎ আমরা পেয়ে গেলাম। সুতরাং কেন্দ্রমুখী ত্বরণ আমাকে বের করতে বলেছে, কেন্দ্রমুখী ত্বরণ। কেন্দ্রমুখী ত্বরণের ফর্মুলা কি, এটা এখন তোমরা সরাসরি মুখস্থ রাখতে পারো, এসি ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর। কেন্দ্রমুখী বল থেকে কেন্দ্রমুখী ত্বরণ বের করা যায়। যেহেতু সিকিউতে আসছে আমরা শুরু থেকে অঙ্কটা করব। কেন্দ্রমুখী বল আমরা জানি, কেন্দ্রমুখী বল এফ সি ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই আর। সেখান থেকে আমরা লিখব এফ ইকুয়াল টু কি এম এ, তাহলে এফ সি ইকুয়াল টু এম এ সি ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই আর। এম এম কাটা, অর্থাৎ কেন্দ্রমুখী ত্বরণ এ সি ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর। এখন আমরা কি করব, কেন্দ্রমুখী ত্বরণটাই বের করতে বলেছে, তাহলে চলো ভি স্কোয়ার বাই আর দেখি মানগুলো আছে কিনা বসাই দিই। ভি কোত্থেকে বের করবা, ভি তো দেওয়া নাই, কিন্তু ভাইয়া গতিশক্তি দেওয়া আছে, তাহলে গতিশক্তি থেকে আমরা ভি বের করতে পারি। গতিশক্তি কত, 3900 জুল, গতিশক্তি 3900 জুল। হ্যাঁ, তাহলে মনে করো একটা সাইডে চলো আমি ভি স্কোয়ারটা বের করি। তোমরা কি করবা, এই অংশটা আগেই করে নিবা, এই অংশটা আগেই করে নিবা। তো আমি একটা সাইডে অঙ্কটা করি। দেখো এই যে ভি স্কোয়ার বাই আর, এটা আমি এখানে বের করলাম। আমি লিখলাম এখানে গতিশক্তি ইকে, ইকে সমান কত দেওয়া আছে, 3900 জুল। তাহলে এখান থেকে ভি স্কোয়ার বের করবো, বা ইকে সমান কি হাফ এম ভি স্কোয়ার। দেখছো এখান থেকে ভি স্কোয়ার চলে আসবে ইকুয়াল টু 3900। তাহলে বা আমাদের, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, এখান থেকে আমাদের এম ভি স্কোয়ার ইকুয়াল টু কত আসবে, 3900 ইন্টু 2। তাহলে এখান থেকে আমাদের ভি স্কোয়ার সমান কত আসবে, ভি সমান কত আসবে, সরাসরি করলে রুট ওভার 3900 ইন্টু 2 ডিভাইডেড বাই এম, তাই না? তাহলে ভি সমান কত আসবে, রুট ওভার 3900 ইন্টু 2 মানে কি 7800 ডিভাইডেড বাই এম কত, গাড়িটা কত কেজি, 500 কেজি ভরে, ডিভাইডেড বাই 500। ঠিক আছে, তাহলে এখান থেকে অথবা আমরা একটা কাজ করতে পারি, যেহেতু আমরা ভি স্কোয়ার বের করলেই হচ্ছে, তো ভি স্কোয়ার আকারেই রেখে দাও। ভি বের করার দরকার কি, কারণ এসি সমান কি ভি স্কোয়ার বাই আর। তাহলে তোমার আবার ভি বের করার কি দরকার, সরাসরি ভি স্কোয়ার আকারেই রেখে দাও। তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু 7800 বাই এম। তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু 7800 ডিভাইডেড বাই 500 কেজি। তাহলে 500কে যদি 7800 দিয়ে ভাগ করো, ভি স্কোয়ার ইকুয়াল টু পাবা 15.6। ভি এর একক কি, মিটার পার সেকেন্ড। তাহলে ভি স্কোয়ারের একক কি, মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স 2, মানে দুইটার উপরেই 2 দিয়ে গুণ করে দিলাম। তাহলে এই ভি স্কোয়ারের মানটা আমরা কি করব, ওই যে এসি ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর সেখানে বসিয়ে দিব। তাহলে এইটা তোমরা আগে করে আসবা, এতটুকু তো আগে করার পর তারপরে তোমরা এসি ইকুয়াল টু কী লিখবা, এই জায়গায় লিখবা 15.6। যেহেতু আমরা ভি স্কোয়ারের মান পেয়েছি 15.6, তো এখানে আমরা বসাবো 15.6 ভাগ আর কত, ব্যাসার্ধ কত দেওয়া আছে, 120 মিটার ব্যাসার্ধ, 120। তাহলে এখান থেকে আমরা কেন্দ্রমুখী ত্বরণ এসি কত পাচ্ছি, চলো দেখি এসি কত পাওয়া যায়। 15.6 বাই 120, 15.6 ডিভাইডেড বাই 120, এটা পাবো 0.13, একক কি মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই হচ্ছে আমাদের ম্যাথ। তো পুরো ম্যাথটা আমি তোমাদের জন্য একটু ছোটো করে দেখাই। তোমরা এখানে কি করবা, তোমরা এখানে প্রথমেই ইকের ফর্মুলা, কারণ তোমরা যখন এই ম্যাথটা যখন একবার যখন করে ফেলছো, এখন তোমাকে কেন্দ্রমুখী ত্বরণ বললে তুমি কি জানো, কেন্দ্রমুখী ত্বরণের সূত্র হচ্ছে এ সমান ভি স্কোয়ার বাই আর। তো শুরুই করবা তুমি, আমরা এখানে ইকে মানে গতিশক্তি 3900 জুল, সেখান থেকে আগে ভি স্কোয়ারটা বের করে নিবা, তারপর লিখবা আমরা জানি কেন্দ্রমুখী ত্বরণ এসি সমান ভি স্কোয়ার বাই আর। সেখানে ভি স্কোয়ারের মান বসাবা, আর এর মান বসাবা, তোমার আনসার চলে আসবে। তো এই ম্যাথটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা আমাকে বলো, আমাকে বলো ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা আমাকে বলো 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 বলো। আচ্ছা, অনেকেই বলছো ওয়াইফাই ডিস্টার্ব, বাঁধনের এখানে কথা লেট করে আসে, লেট করে আসে, মুস্কানের ওখানেও ডিস্টার্ব করছে। আচ্ছা ঠিক আছে, বুঝছি 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 বুঝছি, ঠিক আছে ঠিক আছে, ফারিয়া বুঝছি, রোজা বুঝছি, সাদিয়া বুঝছি, সবাই বুঝছি, ঠিক আছে। সবাই যদি ক্লিয়ার হয় চলো আমরা পরের ম্যাথটাতে চলে যাই। এগুলো সহজ ম্যাথ, তাই না, সহজ সহজ ম্যাথ। পরের ম্যাথটাতে আমাদেরকে কি বলেছে দেখো, সর্বোচ্চ বেগ নিয়ে বাঁক অতিক্রম করতে হলে চালককে তার গাড়ির বেগে কি পরিবর্তন করতে হবে। তো চালক অলরেডি একটা বেগে গাড়ি চালাচ্ছে, আমাকে বের করতে হবে সর্বোচ্চ বেগ বের করতে হবে, তারপর আমরা দুইটা বেগের পরিবর্তন মানে পার্থক্য বিয়োগফল বের করব। সর্বোচ্চ বেগ নিয়ে বাঁক অতিক্রম করতে হলে চালককে তার গাড়ির বেগে কী ধরনের পরিবর্তন করতে হবে, এটা হচ্ছে ঘ। তো আমরা গ থেকে পাই গাড়ির বেগ, গাড়ির
বেগ, বা আমরা বলতে পারি চালক কর্তৃক গাড়ির বেগ, মানে চালক যেই বেগে গাড়ি চালাচ্ছে, চালক কর্তৃক গাড়ির বেগ, এটা আমরা পেয়েছি ভি স্কোয়ার ইকুয়াল টু 15.6 মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স 2। তাহলে এখান থেকে আমরা ভি বের করে নিই। ভি সমান কত আসবে? রুট ওভার করলে কত আসবে? রুট 15.6 করলে আসবে 3.95। তার মানে গাড়িটা চালক ড্রাইভার চালাচ্ছিল 3.95 মিটার পার সেকেন্ড বেগে। আমি এখন বের করব ওই রাস্তায় বাঁক নিতে গেলে সর্বোচ্চ কত বেগে সে বাঁক নিতে পারবে, পারমিজিবল বেগটা কতটুকু পর্যন্ত অনুমতি দেওয়া আছে, ঠিক আছে। তারপর লিখব, আমরা জানি রাস্তায় কি ছিল না, ব্যাংকিং ছিল না। তো আমরা এটা জানি ব্যাংকিং না থাকলে পুরো কেন্দ্রমুখী বলের যোগান কে দেয়? ঘর্ষণ বল, তাই না? আমরা জানি ব্যাংকিংহীন রাস্তায় আমরা জানি যে কেন্দ্রমুখী বল এফসি এটা কার সমান? ঘর্ষণ বল এফ এর সমান। তো ওখান থেকে আমরা ভি ম্যাক্স বের করব, ঠিক আছে। এখন এফসি ইকুয়াল টু কি? এম ভি স্কোয়ার বাই আর। এই যে ভি স্কোয়ার এটাকে আমরা লিখব ভি ম্যাক্স, কারণ অলরেডি আমরা একটা ভি লিখে ফেলছি, এটা হচ্ছে সর্বোচ্চ বেগ। আর এফ কি পড়েছিলাম, তাই না? মিউ আর। তাহলে এখান থেকে আমরা লিখব এম ভি ম্যাক্স স্কোয়ার ডিভাইডেড বাই আর, আর মিউ আর এর মান কি? এম জি। তো এম এম কাটা, এম এম যদি কেটে দাও তাহলে তুমি পাবা ভি ম্যাক্স স্কোয়ার ইকুয়াল টু মিউ আর জি, মিউ আর জি পাওয়া যাবে, তাই না? ভি ম্যাক্স স্কোয়ার ইকুয়াল টু মিউ আর জি। তাহলে এখান থেকে তোমরা ভি ম্যাক্স ইকুয়াল টু পাবা রুট ওভার মিউ আর জি। এখন চলো মান বসিয়ে দিই। মিউ এর মান কত? উদ্দীপকে দেওয়া আছে। মিউ এর মান উদ্দীপকে দেওয়া আছে কত দেখো তো? উদ্দীপকে দেওয়া আছে 0.2। তাহলে 0.2 রুট ওভার 0.2, আর এর মান কত দেওয়া আছে? 120 মিটার ব্যাসার্ধ, জি এর মান 9.8। তাহলে এটা হিসাব করলে আমরা পাবো যে ওই রাস্তায় তুমি সর্বোচ্চ কত বেগে বাঁক নিতে পারবা। তাহলে সুতরাং ভি ম্যাক্স ইকুয়াল টু আমরা কত পাচ্ছি? রুট ওভার 0.2 ইন্টু 9.8 ইন্টু 120, এটা আসবে 15.336, তার মানে 15.34 মিটার পার সেকেন্ড। তাহলে তুমি ওই রাস্তায় সর্বোচ্চ বেগ নিতে পারতা 15.34। তুমি নিয়েছো কত? ড্রাইভার নিয়েছে 3.95। তাহলে বেগের পরিবর্তন বের করতে বলেছে, তাই না? আমাদেরকে বলেছে যে চালককে তার গাড়ির বেগে কি পরিমাণ পরিবর্তন করতে হবে। পরিবর্তন মানে কি? শেষ বিয়োগ আদি। তাহলে সুতরাং বেগের পরিবর্তন ডেল ভি ইকুয়াল টু শেষে কি বের করেছো? ভি ম্যাক্স। আর শুরুতে কি ছিল? ভি। তাহলে ভি ম্যাক্স কত? 15.34, ভি কত? 3.95 এত মিটার পার সেকেন্ড। তাহলে এটা হিসাব করলে কত আসবে? 15.34 মাইনাস 3.95, 11.39 বা 11.4 বলতে পারো, 11.4 মিটার পার সেকেন্ড। আনসারটা যেহেতু পজিটিভ আসছে, আমরা বলবো এত বৃদ্ধি করতে পারবে। পরিবর্তনটা কি? বৃদ্ধি। এত মিটার পার সেকেন্ড বৃদ্ধি করতে পারবে। তার মানে আরও এত মিটার পার সেকেন্ড যদি বাড়ায় তাহলেও সে নিরাপদে কী করতে পারবে? ওই রাস্তায় বাঁক নিতে পারবে। তো আমি একটু ছোটো করে দিচ্ছি তোমাদের জন্য। সবাই আমাকে একটু জানাও যে এই জায়গাটা তোমরা সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা, এই সিকিউটা তোমাদের ক্লিয়ার কিনা, ঠিক আছে? আচ্ছা, তো আমি দেখতে পাচ্ছি অহনাও চলে আসছে। জি বুঝছি, ঠিক আছে। আর হচ্ছে তোমরা এই অধ্যায়টা খুব ভালো করে আয়ত্ত করো, কারণ হচ্ছে এই অধ্যায়টা কিন্তু তোমাদের সবারই, যারা কিনা এখন 26-এ আছো তোমাদেরও এই অধ্যায়টা সবারই মোটামুটি অর্ধবার্ষিকী পরীক্ষাতে আছে। যারা 25-এ আছো তোমাদের জন্য তো এই অধ্যায়টা একদম এখন না পড়লে আর কখন পড়বা, তাই না? তো অনেকেই আছো যারা কিনা অধ্যায়ের বেসিক পারো, বাট অনেক দিন ধরে পড়ো নাই, ভুলে গেছো, বা হয়তোবা এত ডিটেলসে পড়ো নাই। তো ভাইয়া কিন্তু অনেক ডিটেলসে পড়াচ্ছি, তাই না? আমি তোমাদেরকে বলছি যে আমি কিভাবে পড়াবো। আমি ধরেই নিয়েছি যে আমি সবসময় এভাবেই পড়াই প্রত্যেকটা ব্যাচের সাথে, যে আমি মনে করি যে ওই ব্যাচের সাথে আমি পরীক্ষা দিতে বসছি, তো ওভাবেই পড়াই, ঠিক আছে? যেমন আমার নেক্সট পরীক্ষা কবে? নেক্সট পরীক্ষা হচ্ছে আমার 2025 সালে। তারপরে আবার পরীক্ষা দিতে বসবো কবে? ইনশাল্লাহ আবার 2026 সালে। প্রত্যেকটা ব্যাচের সাথে কিন্তু আমি মনে করি যে আমি একবার করে আসলে পরীক্ষার হলে বসি। তো ওভাবেই আমি আসলে তোমাদেরকে পড়ানোর চেষ্টা করছি। তো ঠিক আছে, আমি দেখতে পাচ্ছি অহনা বুঝতে পেরেছি, ঠিক আছে। তারপর ফারিয়া বুঝছি, সাদিয়া ক্লিয়ার, ভাইয়া হাফসা ক্লিয়ার, রোজা ক্লিয়ার, নবনী ক্লিয়ার, মার্জিয়া ক্লিয়ার, ঠিক আছে। সবাই যদি আমরা ক্লিয়ারলি বুঝতে পারি তাহলে চলো আমরা আমাদের পরের সিকিউতে চলে যাই, ঠিক আছে? চলো আমাদের পরের সিকিউটা কি আমি একটু খুঁজি, এরপরে কোন সিকিউটা? এটা অলরেডি ডান, একটু আগে করলাম। যশোর বোর্ড 23, চট্টগ্রাম বোর্ড 2023। চলো চট্টগ্রাম বোর্ড 2023 আমরা একটু দেখি এটা কি বলছে।
যাত্রা শুরুর 15 মিনিট পরে ট্রাকের বেগের মান বের করো। আচ্ছা ভালো কথা, যাত্রা শুরুর 15 মিনিট পরে বেগ কত হবে দেখি। 20 মিনিট পরে, আচ্ছা 5000 কেজি ভর, তার মানে এম এর মান 5000 কেজি, একটি বালু ভর্তি ট্রাক ঘন্টায় এত বেগে চলছে। আচ্ছা ভালো কথা, ইউর মান হচ্ছে এইটা, ট্রাক হতে প্রতি সেকেন্ডে 200 গ্রাম করে বালু পড়ে যায়। খুব ভালো কথা, তাহলে 15 মিনিটে কতটুকু বালু পড়বে সেটাও আমাদেরকে বের করে ফেলতে হবে। 15 মিনিট মানে কি 900 সেকেন্ড, 900 সেকেন্ডে মোট কত গ্রাম বা কত কেজি বালু পড়ে ছিদ্র দিয়ে সেটা বের করতে হবে। ব্রেক চেপে 20 মিনিট পরে ট্রাকটিকে 20 মিটার দূরত্বে থামানো হলো। আচ্ছা তাহলে আমাকে বলছে ট্রাকটিকে থামার জন্য প্রয়োজনীয় বলের মান হিসাব করা সম্ভব কিনা। এই অঙ্কটা কি তোমাদের এখন করাবো? এই অঙ্কটা আচ্ছা চলো করি, হ্যাঁ এই অঙ্কটা করি। এই অঙ্কটা যদিও আমাদের একদম মূল কনসেপ্টের সাথে যায় না, বাট তাও তোমরা বুঝবা, সমস্যা নেই। চলো আগে মানগুলো একটু লিখে ফেলি, হ্যাঁ যেহেতু একদম নতুন ম্যাথ, মানে আমি তোমাদের দেখাচ্ছি পরীক্ষার মধ্যে এরকম একটা ম্যাথ আসলে কীভাবে করবা। মনে করো কনসেপ্ট জানো না, বাট তাও তুমি ট্রাই করতেছো, হ্যাঁ একটু সাহস করি। চলো প্রথম কাজ কি, ফিজিক্স তাই না, যা আছে সব লিখে ফেলো। এম কত 5000 কেজি, মানে ফিজিক্স মানে কি আমার কাছে কি কি আছে আমি লিখে ফেলি, সহজ কথা। মানে আমি বুঝতে পারছি না এটা কীভাবে করবো, তো আমার কাছে যা আছে আমি সব লিখে ফেলি। আচ্ছা 1 মিনিট একটু অপেক্ষা করি, আজানটা শেষ হোক, তারপর আমরা আবার শুরু করছি। আচ্ছা দেখো তো দেখো ভাইয়া, এই অঙ্কটা আমরা কীভাবে করতে পারি। শুরুতে আমাদের ভর কত ছিল 5000 কেজি, ঠিক আছে, এবং প্রতি সেকেন্ডে 200 গ্রাম করে বালি পড়ে যাচ্ছে, 200 গ্রাম করে বালি পড়ে যাচ্ছে। তাহলে দেখো আমরা একটু লিখে রাখি, ইউ কত 72 কিলোমিটার পার আওয়ার, তাহলে 72/3.6 দিয়ে ভাগ করলে এটা মিটার পার সেকেন্ডে যাবে, অর্থাৎ 20 মিটার পার সেকেন্ড। ওকে, তারপর দেখো প্রতি সেকেন্ডে 200 গ্রাম বালি পড়ে যায়। আচ্ছা তাহলে প্রতি সেকেন্ডে যদি 200 গ্রাম বালি যদি পড়ে, তাহলে নিশ্চয়ই আমাদের বালি পড়ার পর 15 মিনিট সময়, তাই না, টাইমটা কত 15 মিনিট, 15 মিনিট মানে কি 900 সেকেন্ড, 15 মিনিট মানে হচ্ছে আমাদের 900 সেকেন্ড। আমাকে বলছে 15 মিনিট পর ট্রাকের বেগ কত, 15 মিনিট পর ট্রাকের বেগ কত। আচ্ছা তাহলে দেখো তো আমরা যদি বের করতে চাই ট্রাকের বেগ, আমরা এক কাজ করি, এটাকে আমরা V1 বলি, এটাকে আমরা বলি V1, এটাকে বলি M1। তাহলে একটু খেয়াল করে দেখো তো, এখানে আমি যদি এই জিনিসগুলো ধরো মুছে দিলাম, এটা তো আমাদের হচ্ছে দেখার জন্য আমি লিখলাম। এখন মনে করো আমি তোমাকে বলতে চাচ্ছি যে আমার যদি ভর যদি কমে যায়, বালি যদি পড়তে থাকে, তাহলে 15 মিনিট পর আমি অন্য রকম একটা ভর পাবো না, মানে তখন তার ট্রাকের মধ্যে কি থাকবে না, 5000 কেজি বালি থাকবে না। শুরুতে ট্রাকের মধ্যে 5000 কেজি বালু ছিল, বাট প্রতি সেকেন্ডে 200 গ্রাম করে বালি পড়ে যাওয়ায় 15 মিনিট পরে কিন্তু আর 5000 কেজি বালি থাকবে না। তো আমরা লিখি এরকম যে শুরুতে বালির পরিমাণ, শুরুতে বালির ভর এটা কত M1 ইকুয়াল টু কত 5000 কেজি, 5000 কেজি। এবং এই 5000 কেজি নিয়ে যখন ট্রাকটা যখন চলছিল, তখন আমাদের ট্রাকের বেগ কত ছিল, শুরুতে ট্রাকের বেগ কত ছিল 72 কিলোমিটার পার আওয়ার। তাহলে এটাকে তুমি V1 বলতে পারো। তাহলে 72 কিলোমিটার পার আওয়ার, তো 72 কিলোমিটার পার আওয়ারকে তুমি যদি মিটার পার সেকেন্ডে নাও, কী করতে হবে, 72কে 3.6 দিয়ে ভাগ করবা, অর্থাৎ 20 মিটার পার সেকেন্ড। তাহলে শুরুতে বালির ভর হচ্ছে 5000 কেজি, শুরুতে ট্রাকের বেগ হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। এখন যদি প্রতি সেকেন্ডে
প্রতি সেকেন্ডে কত, প্রতি সেকেন্ডে যদি 200 গ্রাম করে বালি যদি পড়ে তাহলে আমরা লিখি প্রতি সেকেন্ডে 200 গ্রাম 200 গ্রাম বা কত 0.2 কেজি 2 কেজি বালি পড়ে গেলে 15 মিনিট পর 15 মিনিট পর বালু ভর্তি ট্রাক, তাই না? আচ্ছা, প্রথম তো এটা বালির ভর বলবো না, এটাকে আমরা শুরুতে ট্রাকের ভর বলবো, কারণ বালি ভর্তি ট্রাক তো ট্রাকের ভর, হ্যাঁ শুরুতে ট্রাকের ভর। তাহলে 15 মিনিট পর সেই ক্ষেত্রে আমাদের ট্রাকের ভর কত হবে, বালি ভর্তি ট্রাকের ভর 15 মিনিট পর ট্রাকের ভর, এটাকে আমরা কি বলবো m2 সমান কত হবে, শুরুতে ছিল 5000 কেজি, সেটা থেকে বিয়োগ করব 15 মিনিট মানে কি 900 সেকেন্ড, তাহলে 15 × 60 এত সেকেন্ড, এবং প্রতি সেকেন্ডে কতটুকু করে বলতেছে 0.2 কেজি করে পড়তেছে। তাহলে এটা হিসাব করলে আমাদের কত আসে, চলো দেখি। আমাদের এটা হিসাব করলে আসবে 5000 বিয়োগ 900 × 0.2 4820 কেজি। তার মানে 15 মিনিট পর বালু ভর্তি ট্রাকের ভর কত হবে, 4820 কেজি। আমাকে বলছে 15 মিনিট পর ট্রাকের বেগ কত, তাহলে আমরা লিখব 15 মিনিট পর ট্রাকের বেগ v2 সমান কত, 15 মিনিট পর ট্রাকের বেগ v2 সমান কত। তো এটা আমাদের ফর্মুলাটা কি জানো, ফর্মুলা হচ্ছে m1 v1 সমান m2 v2, মানে ভরবেগের সংরক্ষণ সূত্র মেনে চলে, তাই না? আমরা লিখব যেহেতু ভরবেগের সংরক্ষণ সূত্র মেনে চলবে, ভরবেগের সংরক্ষণ সূত্র মেনে চলবে, সুতরাং m1 v1 সমান m2 v2। সেখান থেকে তোমরা v2 বের করে ফেলবা, একদম সিম্পল ম্যাথ, তাই না? তাহলে সেখান থেকে v2 বের করলে কি আসবে, m1 v1 ডিভাইডেড বাই m2। তো আমাদের m1 এর মান কত, m1 এর মান ছিল 5000 কেজি, v1 কত ছিল 20 মিটার পার সেকেন্ড, m2 কত 4820 কেজি। তো যদি হিসাব করো তাহলে কত আসবে, উপরে হচ্ছে 5000 × 20 আর নিচে হচ্ছে 4820, হিসাব করলে আসবে 20.75 মিটার পার সেকেন্ড। কেন, কারণ কিছু বালি পড়ে যাওয়ায় ট্রাকটা একটু হালকা পাতলা হয়ে গেছে, তো ট্রাক যদি হালকা হয় তাহলে তার বেগ বেড়ে যায়, আর ট্রাক যদি ওভারলোডেড থাকে তাহলে তার বেগ কমে যায়। তো এই হচ্ছে আমাদের ম্যাথ। তো গরুর গ সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা, ভাইয়াকে একটু কমেন্টে একটু জানাও, গরুর গ বুঝতে পেরেছো কিনা আমাকে একটু কমেন্টে জানাও। হ্যাঁ, ফারিয়া বলছো হ্যাঁ আমার বোর্ড চট্টগ্রাম, ঠিক আছে চট্টগ্রাম ফারিয়ার বোর্ড। তো হচ্ছে কারণ চট্টগ্রাম বোর্ডে কিন্তু ফিজিক্স কোয়েশ্চেন কিন্তু হার্ড হয়, চট্টগ্রাম বোর্ডে ফিজিক্স কোয়েশ্চেন হার্ড হয়। 2022-এও আমি দেখছি 2-3টা কোয়েশ্চেন আসছে খুব হার্ড, আবার 2023-এও কিন্তু চট্টগ্রাম বোর্ডে কিন্তু ভালোই কিন্তু হার্ড কোয়েশ্চেন করেছে, ঠিক আছে? তো ঠিক আছে, সবাই বলছো ক্লিয়ার, ঠিক আছে? তাহলে সবাই যদি ক্লিয়ার হোক তাহলে চলো আমরা পরে ম্যাথটা করি, আমরা ঘতে যাই। ঘতে আমরা দেখি আমাদের জন্য কি অপেক্ষা করছে, ঘয়ের চমক দেখি। চলো, ঘতে আমাদেরকে বলেছে ট্রাকটিকে থামার জন্য প্রয়োজনীয় বলের মান হিসাব করো। প্রয়োজনীয় বল কি, F = ma, ট্রাকটাকে থামানোর জন্য। বাট কথা হচ্ছে ট্রাকটাকে থামাইছো কখন, 20 মিনিট পর। তাহলে বালি তো পড়তেই আছে, তাই নাকি? তাহলে 20 মিনিটের পর কতটুকু বালি পড়বে এবং ট্রাকের ভর কত আসবে সেটা আগে আমাদেরকে বের করতে হবে। 20 মিনিটের মাথায় ট্রাকের ভর কত হবে সেটা আমাকে বের করতে হবে, 1 নাম্বার কথা। তারপর 20 মিনিটের মাথায় এটা বের করার পর তোমাকে বের করতে হবে তারপর যে আমাদের তাহলে 20 মিনিটের মাথায় ট্রাকের হচ্ছে ওই সময় ট্রাকের বেগ কত ছিল সেটা বের করতে হবে। 20 মিনিটের মাথায় ট্রাকের বেগ কত ছিল সেটা বের করতে হবে, এবং সেই বেগটাকে আমরা কি বলবো, সেই বেগটাকে আমরা বলবো আদি বেগ। কেন, কারণ এরপর ট্রাকটাকে আরও 20 মিটার দূরত্বে গিয়ে থামানো হয়েছে। তাহলে 20 মিনিটের মাথায় তুমি ভর বের করবা, কারণ ওটা তোমার এই যে এই এমটা হচ্ছে 20 মিনিটের মাথায় ট্রাকের ভর কত, বালি ভর্তি ট্রাকের ভর। আর এ কিভাবে বের করবা, সরণ এস দেওয়া থাকলে ভাইয়া এর সূত্র কি, v² = u² + 2as, এই সূত্র দিয়ে করতে হয়, তাই না? তার মানে a = কত, v² - u² / 2s। এখন গাড়িটা যেহেতু থামিয়ে দেওয়া হবে তার মানে এই জায়গায় আদি বেগ v কত, 0, আর u কত বলো তো, s কত, s হচ্ছে 20 মিটার, u কত, u হচ্ছে ভাইয়া 20 মিনিটের মাথায় যে বেগটা পাবো সেটা হচ্ছে u। কারণ কি 20 মিনিটের মাথা থেকে শুরু করে তুমি তারপর আর 20 মিটার দূরত্বে গিয়ে গাড়িটা থামিয়েছো, তাহলে তুমি ব্রেক চাপছো কোথায়, 20 মিনিট পরে, এর আগে কিন্তু তুমি ব্রেক চাপো নাই। তো তুমি যখন থেকে ব্রেক চাপছো তখন কিন্তু বাধাদানকারী বলটা শুরু হয়েছে, মানে গাড়ি থামানোর জন্য প্রয়োজনীয় বলটা কোন পয়েন্ট থেকে হিসাব করবা, যেই মুহূর্তে তুমি ব্রেক চেপেছো সেই মুহূর্ত থেকে হিসাব করবা।
পুরো 20 মিনিট জুড়ে কিন্তু হিসেব করবা না। তাহলে তুমি যেই মুহূর্তে ব্রেক চেপেছো সেই মুহূর্তের বেগটাই হচ্ছে আদি বেগ, আর যেই মুহূর্তে থেমেছো সেটা হচ্ছে শেষ বেগ। থেমে গেলে শেষ বেগ 0, তাহলে আদি বেগ। তাহলে এখানে আমাদের কী বের করতে হবে? পরের লাইনটা থেকে 20 মিনিটের ইনফরমেশনটা থেকে আমাদেরকে দুইটা জিনিস বের করতে হবে, যে 20 মিনিটের মধ্যে কতটুকু বালি পড়ে গিয়েছে এবং বর্তমানে ট্রাকের ভর কত, সেটা হচ্ছে এম। 20 মিনিটের মাথায় বালি পড়ে যাওয়ার পর যে ট্রাকের ভর থাকবে সেটা হচ্ছে এম, এবং এই 20 মিনিটের মাথায় তুমি যে ব্যাগটা পাবা সেটা হবে আমাদের ইউ। এই কনসেপ্টটা সবাই বুঝতে পেরেছো কিনা ভাইয়াকে একটু জানো। 20 মিনিটের মাথায় ট্রাকের যে ব্যাগ, 20 মিনিটের মাথায় বালি টালি পড়ে যাওয়ার পর যে ভরটা থাকবে সেটা হচ্ছে ভর এম, আর 20 মিনিটের মাথায় যে ব্যাগটা তুমি বের করবা সেটা হচ্ছে ইউ, সেটা হচ্ছে আদি ব্যাগ। ঠিক আছে, আশা করি এতটুকু পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। চলো তাহলে আমরা একটু দেখি ঘ নাম্বার। আমরা লিখব এখানে প্রতি সেকেন্ডে 200 গ্রাম, কারণ 200 গ্রাম করে পড়ছেই, বা 0.2 কেজি বালি পড়ে গেলে 20 মিনিট পর বালি ভর্তি ট্রাকের ভর হবে এম ইকুয়াল টু, এখানে শুধু এম বলতে পারো, কোনো সমস্যা নেই। এম ইকুয়াল টু, শুরুতে কত ছিল? 5000 কেজি। 20 মিনিট সময়, 20 মিনিট মানে কি 20 × 60 সেকেন্ড, এবং প্রতি সেকেন্ডে কত কেজি করে পড়তেছে? 0.2 কেজি। যদি হিসেব করো এখানে আমাদের আসবে 4760 কেজি। তাহলে গাড়ির ভর বর্তমানে কত আছে? 4760 কেজি। এখন ভরবেগের সংরক্ষণ সূত্রানুসারে আমরা এটার জন্য আমরা কী বের করব? ভরবেগের সংরক্ষণ সূত্র অনুযায়ী এটার জন্য আমরা এখন বেগ বের করব। ভরবেগের সংরক্ষণ সূত্রানুসারে একদম শুরুর সাথে আমরা এই পয়েন্টার একটা হিসেব মিলাবো, ঠিক আছে? শুরুর সাথে। তাহলে আমাদের শুরুতে কি ছিল? শুরুতে ছিল m1 v1 এবং শেষে ধরো mb mv, ঠিক আছে? শেষে হচ্ছে mv, ওকে? আচ্ছা, তাহলে আমাদের শুরুতে যে ছিল m1 সেটা কত? 5000 কেজি, এবং শুরুতে আমাদের যে বেগ ছিল v1 সেটা কত? 20 মিটার পার সেকেন্ড। এই ইনফরমেশনগুলো আমরা গরুর গতে পেয়েছি। এখন 20 মিনিট পর ভর কত? 4760 কেজি। তাহলে 20 মিনিট পর বেগ কত সেটা আমরা বের করবো, এবং এই বেগটাই কি, এই যে ভি, এটা কিন্তু পরে আদি বেগ হিসেবে আচরণ করবে। তাহলে ভি ইকুয়াল টু কত আসবে? m1 v1 ডিভাইডেড বাই m। তাহলে m1 কত? 5000 কেজি, v1 কত? 20 মিটার পার সেকেন্ড, m কত? 4760 কেজি। যদি হিসেব করি তাহলে কত আসবে? 10,000, আচ্ছা 10,000 না, এটা হচ্ছে 1 লাখ ডিভাইডেড বাই 4760, 21 মিটার পার সেকেন্ড, তাই না? 21.008, 21 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা বলবো এখানে আদিবেগ মানে 20 মিটার পর তো থেমে যাবে, তাই না? থামার ক্ষেত্রে আদিবেগ ইউ সমান হচ্ছে ভি সমান কত? 21 মিটার পার সেকেন্ড। আর শেষ বেগটা কত? 0, কারণ গাড়িটা থেমে যাবে। ভি ইকুয়াল টু 0 মিটার পার সেকেন্ড, এবং গাড়িটা থামবে কত দূরত্বে? সরণ এস ইকুয়াল টু 20 মিটার। তাহলে এটা দিয়ে আমরা বের করবো কি? ত্বরণ বা মন্দন। তাহলে সুতরাং এ ইকুয়াল টু কত? ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2s। তাহলে ভি কত? 0 স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার কত? 21 স্কোয়ার ডিভাইডেড বাই 2 × 20। আনসারটা নেগেটিভ আসবে, কারণ মন্দন নেগেটিভ হয়। তাহলে এটা কত আসবে? মাইনাস 21 স্কোয়ার, তাহলে 21 স্কোয়ার ডিভাইডেড বাই 40, 2 × 40, এটা আসবে মাইনাস 11.025 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে বাধা দানকারী বল কত আসবে? তাহলে সুতরাং বাধা দানকারী বল, কারণ আমি গাড়িটাকে থামাতে চাচ্ছি, তাই না? তাহলে বাধা দানকারী বল আমাদের এফ ইকুয়ালটা আসবে এম এ। এখন এই এমটা কত? এই এম হচ্ছে 20 মিনিটের মাথায় যে এম, মানে 4760 কেজি, আর এ কত? মাইনাস 11.025। তো এত নিউটন, এটাকে আমরা গুণ দিব 4760 দিয়ে, 52,479 নিউটন। অনেক, তাই না? 52,479 নিউটন মাইনাসের। তো মাইনাস দিয়ে আমরা আসলে কী বুঝলাম? বাধা দানকারী বল। আমাকে বলছে ট্রাকটিকে থামানোর জন্য প্রয়োজনীয় বল কত। তাহলে আমরা লিখব অর্থাৎ ট্রাকটিকে থামানোর জন্য প্রয়োজনীয়, যেহেতু থামাবো তার মানে কি বাধা দানকারী বল, প্রয়োজনীয় বাধা দানকারী
বল, বাধাদানকারী বল লিখলে আর মাইনাস দিতে হবে না। বাধাদানকারী বল হচ্ছে 52,479 নিউটন। এটা হচ্ছে আমাদের এই ম্যাথের আনসার। তো ম্যাথটা কিন্তু অতটাও সহজ ম্যাথ না, পরীক্ষার হলে হুট করে আসলে কিন্তু আমরা এই ম্যাথটা করতে যথেষ্ট হিমশিম খাবো। এবং মানে ফারিয়া হয়তো এখন একটু ভয় পেয়ে গেছে যে হাই আমার চট্টগ্রাম বোর্ডে এত কঠিন প্রশ্ন আসে, বাট ব্যাপার না, 8টা প্রশ্নের মধ্যে সবগুলো প্রশ্ন কিন্তু এত কঠিন আসবে না, ঠিক আছে? তো এই অঙ্কটা সবাই তোমরা বুঝতে পেরেছো কিনা আমাকে বলো, আমাকে কমেন্টে জানাও। এটা কিন্তু একটু ট্রিকি ম্যাথ, তাই না? একটু ঘুরিয়ে পেঁচিয়ে দিয়েছে। তো তোমাদেরকে আমি যে বলছি, আমি টোটাল কয়টা সিকিউ করাবো? 64টা সিকিউর মধ্যে তোমরা মোটামুটি এইরকম ট্রিকি ম্যাথ 10টাও পাবা না, 10টা ম্যাথও পাবা না যেগুলো কিন্তু এরকম হবে। মানে সবই আসলে আমাদের নর্মাল কনসেপ্টের উপর দিয়েই চলে যায়। মানে 64টা সিকিউর মধ্যে 50টার উপরে সিকিউ দেখবা তোমরা ঘুমিয়ে ঘুমিয়ে করে ফেলতে পারতেছো, তাহলে বাকি 7-8টা মনে রাখার দায়িত্ব কিন্তু তোমাদের, ঠিক আছে? এরপরেও দেখবা যে পরীক্ষার হলে গেলে পরীক্ষার প্রেশারে দেখবা অনেক সময় পারা জিনিস ভুলে আসতে পারো, কিচ্ছু করার নেই। তো এই জিনিসগুলো হচ্ছে মাথায় রাখবে এবং পরীক্ষার হলে সবসময় মাথা ঠান্ডা রাখবা, তাহলে দেখবা অনেক সময় মনে পড়ে যায়, ঠিক আছে? অনেক সময় পরীক্ষার হলে যে মাথাটা যদি ঠান্ডা রাখো তাহলে দেখবা যে না, আমরা জিনিসটা সহজে করে আসতে পারবো, ঠিক আছে? তো ঠিক আছে, আমাদের কিন্তু আমাদের প্রায় অনেকগুলো সিকিউ কিন্তু আমরা দেখে ফেললাম। তো চলো আরও সিকিউ আমরা দেখতে থাকি। আমরা 9টা পর্যন্ত ইনশাআল্লাহ আমাদের ক্লাসটাকে দীর্ঘায়িত করব, ঠিক আছে? আমরা 9টা পর্যন্ত আমাদের ক্লাসটাকে দীর্ঘায়িত করতে চাচ্ছি। এবং আগামীকাল তোমাদের সাথে আমার যে ক্লাসটা হবে সেটা আগামীকাল আর সন্ধ্যায় হবে না, কারণ আগামীকাল সন্ধ্যায় আসলে আমি একটু আমার অন্যান্য অফলাইন প্রাইভেট সেগুলো নিয়ে একটু ব্যস্ত থাকবো। তো আগামীকাল তোমাদের সাথে আমার ক্লাস শুরু হবে রাত 9টায়, কারণ আগামীকাল আমার এসএসসি কোনো ক্লাস আমি রাখছি না। তো আগামীকাল তোমাদের সাথে আমাদের ক্লাস হবে রাত 9টায়, ঠিক আছে? আগামীকালকে ক্লাস কিন্তু সন্ধ্যা 7টায় হবে না। যারা ক্লাস করছো তোমরা এটা মনে রেখো, প্লাস আমি তো হচ্ছে গ্রুপে জানিয়ে দিব আগামীকাল আমাদের ক্লাস হবে রাত 9টায়, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখি চট্টগ্রাম বোর্ড 2023, চট্টগ্রাম বোর্ড 2023-এর এই ম্যাথটা কি দেখবো এখন? এই ম্যাথটা এখন দেখে ফেলি। এই ম্যাথটা এখন দেখে ফেলা যায়, এই ম্যাথটা আসলে এখন দেখে ফেলতে কোনো সমস্যা দেখছি না আমি। তাহলে চলো এই ম্যাথটা এখন একটু করে ফেলি। হ্যাঁ, এই ম্যাথটা কি বলছে দেখো। চট্টগ্রাম বোর্ড 2023-এ আমাদেরকে এই ম্যাথের মধ্যে আমাদেরকে বলেছে দেখো আর ভেক্টর এবং এফ ভেক্টর দেওয়া আছে, তাই না? আর এবং এফ ভেক্টর দেওয়া আছে, এবং আর আর এফ দিয়ে কী বের করে জানো? কৌণিক ভরবেগ দেখছিলাম পি, কৌণিক ভরবেগ এল কি পি ক্রস আর, আর এটা হচ্ছে টর্ক। কৌণিক বল বের করতে আমাদের আর ভেক্টর এবং এফ ভেক্টরকে ক্রস গুণ করতে হয়। আর ভেক্টর এবং এফ ভেক্টরে ক্রস গুণ করলে আমরা টর্ক পাই, কৌণিক বল পাই। তো আমাকে বলছে বস্তুর উপর ক্রিয়াশীল টর্কের মান বের করো। তো টর্কের মান বের করলে আমাদের কি করতে হবে? ক্রস গুণফল করলে, ভেক্টর অধ্যায় সবাই পড়েছো, ক্রস গুণফল করলে আমাদেরকে কি করতে হয়? নির্ণায়ক করতে হয়, ম্যাট্রিক্স করতে হয়, ঠিক আছে? তো চলো আমরা প্রথম অংশটা আমরা করে ফেলি, ঠিক আছে? প্রথম অংশে কি বলছে? বস্তুর উপর ক্রিয়াশীল টর্কের মান বের করো। তাহলে এই যে আর ভেক্টর এবং এই যে বল ভেক্টর, এই দুইটা ভেক্টরের মধ্যে ক্রস গুণ করলে আমরা টর্কের মান পেয়ে যাব, ঠিক আছে? তো এটা নিজেরাও ট্রাই করতে থাকো, ভাইয়া এখনই দেখাই দিচ্ছি। আগে একটু পানি খেয়ে নেই, তারপর হচ্ছে আমি শুরু করছি। ওকে, দেখো তো আমাদের এখানে ব্যাসার্ধ ভেক্টর দেওয়া আছে। তো আমি একটু লিখি চট্টগ্রাম 23। চট্টগ্রামে দেখছো দুইটা প্রশ্ন আসছে এই অধ্যায় থেকে। চট্টগ্রাম 23-এ এই অধ্যায় থেকে দুটি প্রশ্ন এসেছে এবং এটার সাথে ভেক্টরের একটা সংমিশ্রণ করে দিয়েছে। তো এখানে আর ভেক্টর সমান কত দেওয়া আছে? আর ভেক্টর সমান দেওয়া আছে 2i 2j - k, 2i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস k ক্যাপ। এবং আর ভেক্টর কি? সরণ, এই জন্য এটার একক দেওয়া আছে মিটার। আর বল কি দেওয়া আছে? i প্লাস 4j - 3k। এফ ভেক্টর i প্লাস 4j - 3k, এটা কি? নিউটন, ঠিক আছে? এটা হচ্ছে নিউটন। তো এখন আমরা কি বের করব? টর্ক বের করব। তো সুতরাং টর্ক টাউ ভেক্টর, ঠিক আছে? টাউ ভেক্টর আমরা একদম সরাসরি টর্কের মান বের করব, তারপর মডুলাস করব। টাউ ভেক্টর ইকুয়াল টু কি? টাউ ভেক্টর ইকুয়াল টু মনে রাখবা তোমরা আর ক্রস এফ, মানে সরণ ভেক্টরের সাথে বা ব্যাসার্ধ ভেক্টরের সাথে বল ভেক্টরে ক্রস গুণ করলে টর্ক পাওয়া যায়। তো মান বসাই দাও, আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ। হ্যাঁ, এগুলো তোমাদেরকে আমি ভেক্টর অধ্যায়ে পড়িয়েছি। তাহলে 2 2 - 1, 2 2 - 1, আর আরেকটা কি? 1 4 - 3, 1 4 - 3। এখন চলো ক্রস গুণফল করি। প্রথমে কি?
আই ক্যাপ। হ্যাঁ, এবং এটা কিন্তু আমি ভেক্টর অধ্যায়ে একটু জায়গায় ভুল করে ফেলেছিলাম, তো সেই ভুলটা এখন দেখাই দিই। তো প্রথম কিভাবে গুণ করবা, এইটা 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 সবসময় মানে ডান দিক থেকে বাম দিক থেকে গুণ করে আসবা। তাহলে প্রথমে কি 3 দুগুণে 6 -6, তারপর সূত্রের মাইনাস, আবার এখানেও কি মাইনাসে মাইনাসে প্লাস +4, তারপরে মাইনাস জে ক্যাপ। এই জে ক্যাপটাতে আমাদের ভুল হয়েছিল, ঠিক আছে। তো আমি এখন ভুলটা দেখাই দিচ্ছি তোমাদের, তাহলে তোমরা বুঝে দেবা। জে ক্যাপের ভুলটা কি ছিল, এইখান থেকে ক্রস করে আসতে হবে প্রথম, এখান থেকে বাম থেকে। তাহলে এটা কি আসবে -6, তারপর সূত্রের মাইনাস, আবার এটাও কত মাইনাসে মাইনাসে প্লাস, কিন্তু তাহলে মাইনাসে মাইনাসে +1। তো আশা করি এই জিনিসটা এখন তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে। আর তারপর কি প্লাস কে ক্যাপ, প্লাস কে ক্যাপ। কে ক্যাপ কি, কে ক্যাপ হচ্ছে আবার 4 দুগুণে 8, তারপর মাইনাস 2 একে 2। তাহলে এটা যদি হিসেব করো কত আসবে, -2i ক্যাপ, তারপর মাইনাসে মাইনাসে +5 জে ক্যাপ, তারপর হচ্ছে +6 কে ক্যাপ, ঠিক আছে। এখন আমরা কি করব, সুতরাং টর্কের আমরা এখন মান বের করে দিব, কারণ ভেক্টরে মান বের করতে হয়। মান কীভাবে আসে, √2² +5² +6²। তাহলে এটা হিসাব করলে কত আসবে, -2² মানে কি 4, প্লাস কত 25, প্লাস কত 36, তার মানে আমাদের এইটা আসবে হিসাব করলে √65। তো √65 এটাকে তোমরা যদি দশমিকে নিতে চাও তাহলে কত আসবে, √65 8.06। আর টর্কের একক কি মনে রাখবা, নিউটন মিটার। বলের একক হচ্ছে নিউটন। বলের সাথে একটা কি করতেছো, বল কি নিউটন, এফ ভেক্টর, এটার সাথে আর ভেক্টর গুণ দিচ্ছ, আর কি মিটার, তাহলে নিউটন মিটার। এটা হচ্ছে টর্ক ভেক্টরের একক। তো আমাকে তোমরা বলো এই অঙ্কটা সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা, কারো এই অঙ্কটাতে কোনো কোশ্চেন আছে কিনা। চট্টগ্রাম বোর্ড আমাদের 2023, ঠিক আছে। দেখো 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 আচ্ছা, তোমরা কি কে কোন বোর্ড বেশি ঢং করে এটা নিয়ে কথা বলছো? আসলে সব বোর্ডই ঢং করে কম বেশি, সবাই ঢঙ্গি বোর্ড। হ্যাঁ, এখানে চট্টগ্রাম যশোর বলতে কিছু নাই, কারণ ভাইয়া সব ধরনের বোর্ড একদম মানে ভাজা ভাজা করে রাখছি। তো আমি জানি সব বোর্ডে আসলে একটা দুইটা ঢং করে, বেশি ঢং করে না। আসলে আমাদের 8টা প্রশ্নই ঢঙ্গের প্রশ্ন হয় না, ঠিক আছে। তো ওটা নিয়ে প্যারা নেই। 8টার মধ্যে 6টা প্রশ্ন পাবা একদম খুব সোজা সাপটা, এরা খুব সহজ সরল। হ্যাঁ, আর বাকি একটা দুইটা সিকিউ থাকবে যেটা একটু ঢং করে দিবে। তো ওটা তো তোমার আনসার করার দরকার নেই, তোমার যে পুরো বই যদি পড়া থাকে তাহলে কিন্তু তোমার ওটা আনসার করার দরকার পড়ে না, ঠিক আছে। তারপরে দেখি আমাদের পরের প্রশ্নটা আমাদেরকে কি বলেছে, চলো দেখি, আমরা দেখে ফেলি পরের প্রশ্ন আমাদেরকে কি বলেছে। পরের প্রশ্ন আমাদেরকে বলেছে যে বল প্রয়োগের পূর্বে এবং পরে পর্যায়কালের তুলনা করো। আচ্ছা, প্রথমে 200 রোটেশন পার মিনিট, হ্যাঁ, বা 200 রেভলিউশন পার মিনিটে ঘুরছিল। পরে বল 3 সেকেন্ড বেবি প্রয়োগ করা হয়েছে। 3 সেকেন্ড বেবি বল প্রয়োগ করার ফলে আমার পর্যায়কালের চেঞ্জ আসবে, ঠিক আছে। প্রথমে এক ধরনের পর্যায়কাল, মানে আমরা দুই ক্ষেত্রে আমরা টি বের করব। দুই ক্ষেত্রে আমরা কি বের করব, দুই ক্ষেত্রে আমরা টি বের করব, ঠিক আছে। দুই ক্ষেত্রে আমরা টি বের করব। তাহলে প্রথমে আমরা বের করব কি, বল প্রয়োগের পূর্বে। বল প্রয়োগের পূর্বে আমাদের পর্যায়কাল কত সেটা বের করব, ঠিক আছে। বল প্রয়োগের পূর্বে পর্যায়কাল কত সেটা বের করবো। তো যারা 26-এর আছো তোমাদের কাছে এখানে কিছু জিনিস একটু আনকমন লাগতে পারে, কারণ তোমরা পর্যাবৃত্ত গতি অনেকেই পড়ো নাই, হ্যাঁ, মানে সব অধ্যায় তার পড়ো নাই, ঠিক আছে। আচ্ছা দেখো, তাহলে আমার এখানে ইনফরমেশন কী কী আছে ভাইয়া, আমার এখানে আর ভেক্টর আছে, আমার এখানে এফ ভেক্টর আছে, আমার এখানে বস্তুটার ভর 20 গ্রাম এম দেওয়া আছে, আমার কাছে 200 রোটেশন পার মিনিট, তার মানে এটা থেকে আমি কৌণিক বেগ মানে প্রতি মিনিটে এতবার ঘুরে, আমরা দেখছি না মিনিটে কয়বার ঘুরে বললে আমাদের কী বের করতে মন চাইবে, ওমেগা। তাহলে আমরা ওমেগা বের করতে পারবো, এবং আমাদের একটা টাইম দেওয়া আছে যে এত মিনিট ধরে বা এত সেকেন্ড ধরে আমাদের বল প্রয়োগ করা হয়েছে। তো এটা তো বল প্রয়োগ করা হয়েছে, তাহলে বল প্রয়োগের পূর্বে আমরা প্রথমে বের করব, বল প্রয়োগের পূর্বে পর্যায়কাল কত সেটা বের করব, ঠিক আছে। চলো বের করি। তাহলে আমরা একটু ধীরে সুস্থে করি, যেহেতু ম্যাথটা একটু আনকমন, তোমাদের অনেকেরই মানে এই অধ্যায়ের যে কনসেপ্টগুলো পড়াইছি এখন পর্যন্ত ওই কনসেপ্টের সাথে এই ম্যাথটা যায় না। তাহলে চলো আমরা করি। বল প্রয়োগের পূর্বে, বল প্রয়োগের পূর্বে আমাদের ম্যাথটা আসলে কীরকম হয়, বল প্রয়োগের পূর্বে পর্যায়কাল কত হবে সেটা আমরা বের করছি, ঠিক আছে। তাহলে বল প্রয়োগের পূর্বে আমরা যদি দেখি কৌণিক বেগ ওমেগা, বল প্রয়োগের পূর্বে ওমেগা কত আসে, তাহলে বল প্রয়োগের পূর্বে এটা কি আমরা কি বলতে পারি, এটাকে ওমেগা আই, ইনিশিয়াল ওমেগা বলতে পারি। তাহলে ওমেগা মানে কি 200 রোটেশন পার মিনিট, তার মানে 2πn/t, এটা তো তোমরা জানো তাই না। আচ্ছা, এখন 200 রোটেশন মানে কি 200 বার ঘুরবে, তাহলে এন এর মান কত 200 প্রতি মিনিট, মিনিটে কত সেকেন্ড 60 সেকেন্ড। তাহলে 200 রোটেশন পার মিনিট যে তারা বলে একটা হুঙ্কার দিল আমাদের যে একটা ভয় পাওয়াই দিল,
ওইটা আসলে কি, ওটা ওমেগা ইকুয়াল টু 2πn/t। এন এর মান 200 আর টি এর মান কত, পার মিনিট, প্রতি মিনিট। এই যে আর মানে রোটেশন, তারপর পি মানে কি, আর মানে হচ্ছে রিভলিউশন। রিভলিউশন, এক রিভলিউশনে 2π পরিমাণ ঘুরে, 2π লিখলাম, তাহলে 200 রিভলিউশনের কতক্ষণ ঘুরবে, 2π × 200। এই যে উপরে এটা হচ্ছে 200 রিভলিউশন পার মিনিট, এই জন্য নিচে 60 দিয়ে ভাগ করেছি। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাব, রেডিয়ান পার সেকেন্ড পেয়ে যাব। কথা কি বোঝা গেছে? ভয় পাওয়ার কিছু নাই, এটা গতিবিদ্যায় পড়ানো হয়। মানে আমি এখনও গতিবিদ্যা হচ্ছে অনলাইনে পড়াই নাই, তৃতীয় অধ্যায় পড়াই নাই, এই জন্য 26-এর কাছে একটু আনকমন লাগতে পারে। তাহলে দেখো সমান দিয়ে কত আসবে, এটা যদি আমরা একটু হিসাব করে ফেলি আমাদের কাছে, বলো তো কত আসে। এটা হিসাব করে ফেলে আমরা পাই আকারে রেখে দিব। হ্যাঁ, পাই আকারে রাখবো। পাই আকারে রাখলে আমাদের নিচে হচ্ছে 10 দিয়ে কাটলে 6, উপর হচ্ছে 20। আচ্ছা 20 দিয়ে কাটলে 3 আর 10, তার মানে 20π ডিভাইডেড বাই 3 আসবে। 20π ডিভাইডেড বাই 3 রেডিয়ান পার সেকেন্ড আসবে। ঠিক আছে, আমরা বের করবো কি, পর্যায়কাল। সুতরাং পর্যায়কাল টিআই, ইনিশিয়াল পর্যায়কাল বা বল প্রয়োগের পূর্বে পর্যায়কাল। ভাইয়া পর্যায়কালের সূত্র পারো তোমরা, কিভাবে বলো তো? ওমেগা ইকুয়াল টু, আরেকটা ফর্মুলা তোমরা পড়েছো, ওমেগা ইকুয়াল টু 2π/t। এটা ষষ্ঠ অধ্যায়, অষ্টম অধ্যায়, সব অধ্যায়ে পড়েছো 25 ব্যাচে যারা আছো। তাহলে টি সমান কি, 2π/ω। টি সমান কি, 2π/ω লেখা যায়। তাহলে 2π/ω_i। ওমেগা এর মান বসাও, 2π ডিভাইডেড বাই ওমেগা আই এর মান হচ্ছে 20π ডিভাইডেড বাই 3। তাহলে এটা যদি হিসেব করো, 2π উল্টে দাও ইন্টু 3/20π। তো আমাদের পাই পাই কাটা, 2কে 20 দিয়ে কাটলে হয় 10, 3/10 ইকুয়াল টু কত, 0.3 সেকেন্ড। তাহলে বল প্রয়োগের পূর্বে 0.3 সেকেন্ড পর্যায়কাল। পর্যায়কাল বল প্রয়োগের পূর্বে কতক্ষণ হবে, 0.3 সেকেন্ড। মানে কিছুই করি না, জাস্ট সবগুলো সূত্র এনে বসাই দিছি, তাই না? তো এই সূত্রগুলো অনেকের কাছে একটু নতুন লাগতে পারে, বিশেষ করে যারা 26-এর আছো তোমাদের কাছে। তো আমি তো এনশিওর করছি এগুলো আমরা আস্তে আস্তে পড়বো। ঠিক আছে, আরেকটা দেখো, বল প্রয়োগের পরে, বল প্রয়োগ করে ফেলেছো, তারপরে আমাদের কি ঘটনা ঘটে, এটার জন্য একটু ম্যাথটা একটু বড় হবে। বল প্রয়োগের পরে, বল প্রয়োগের পরে প্রথম কথা, বল প্রয়োগের পরে আমাদেরকে প্রথমে আমাদের ত্বরণ বের করতে হবে। এখন এটা কি একটা ঘূর্ণন জিনিস না? ঘূর্ণন জিনিসের ত্বরণ কি এ হয় না, কৌণিক ত্বরণ কি আলফা। আলফা, কথা কি বুঝছো? আলফা হবে। তোমরা পড়েছো একটু আগে, আমি তোমাদের পড়িয়েছি টাউ সমান আই আলফা। কোত্থেকে আসছে, এফ ইকুয়াল টু এম এ। এফ ইকুয়াল টু এম এ হলে টাউ ইকুয়াল টু আই আলফা। এই জিনিসটা আমরা একটু আগে পড়েছি, তাই না? কোথায়, বিভিন্ন বিষয়ের রৈখিক এবং কৌণিকে যে রূপান্তর ছিল সেইখানে। তো তুমি গরুর গতে টাও পেয়েছো কত, 8.06। গরুর গতে টাও পেয়েছো, তাই না? তাহলে আমরা লিখি গ থেকে পাই, গ থেকে পাই আমরা টাউ ইকুয়াল টু 8.06 নিউটন মিটার। এটা আমরা গ থেকে পাই। আর আই কত বলো তো? আর আই সমান এখানে আমাদের কত, আই সমান এখানে হচ্ছে আমাদের বস্তুটা কি আকৃতির কিছু বলে নাই, কিছু না বললে আই সমান mr স্কোয়ার। আশা করি এইটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গিয়েছে, আই সমান mr স্কোয়ার। এখন আমরা চলো একটু দেখি আমাদের এম কত আর আর কত। এম কত ভাইয়া? এম হচ্ছে 20 গ্রাম। তো আমি একটু এগুলো একটু আলাদাভাবে বের করি, আমি একটু এটা এই জায়গায় বের করি। ঠিক আছে, তো এখানে আমাদের এম ইকুয়াল টু কত, বস্তুর ভর উদ্দীপকে দেওয়া আছে এই যে 20 গ্রাম। তাহলে এম ইকুয়াল টু আমাদের 20 গ্রাম। 20 গ্রাম সমান আমরা যদি কেজিতে যদি প্রকাশ করি 0.02 কিলোগ্রাম, 1000 দিয়ে ভাগ করলে। ঠিক আছে, আর কত, আর কত জানি না। আরে জানি, কিভাবে বলো তো? আর ভেক্টর জানো, তাহলে এটাকে মডুলাস করলেই তো তুমি আর এর মান পেয়ে যাচ্ছ। মডুলাস করলেই তো তুমি আর এর মান পেয়ে যাচ্ছ, তাহলে মডুলাস করে দাও। তাহলে আর সমান কি, আর ভেক্টর মডুলাস সমান আর। মডুলাস কীভাবে করতে হয়, রুটের ভেতর সব কিছু নিয়ে আসতে হয়, তাই না? রুটের ভেতর কী কী আনবা, 2 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, আর ওটা কি -1। তাহলে 2 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস -1 স্কোয়ার। যারা ভেক্টর ক্লাস করেছো তাদের কাছে এই জিনিস একদম পানি ভাত, ঠিক আছে না? এই জন্য আমি আর এত ডিটেলসে যাচ্ছি না। তাহলে এটা সমান কত আসবে, √9। √9 মানে কি 3 মিটার। তাহলে আমরা এখানে ভেক্টর মডুলাস করার মাধ্যমে আমরা পেয়ে গেলাম আর এর মান হচ্ছে 3 মিটার। তো এই মানগুলো এখন আমার এখানে বসাই দাও, তাহলে তো আয়ের মান পেয়ে যাচ্ছ। এম হচ্ছে 0.02, আর এর মান হচ্ছে 3 স্কোয়ার হয়ে যাচ্ছে। তাহলে আমাদের আনসারটা কত আসে, 0.02 × 3 স্কোয়ার, 0.18। একক কি, ভরের একক কেজি, আর ব্যাসার্ধ আর এর একক মিটার স্কোয়ার। তাহলে দেখো আমরা কিন্তু টাও জানি, আই জানি, তাই না? টাও আর আই যদি জানো, তুমি কৌণিক ত্বরণ আলফা বের করতে পারবা। কৌণিক ত্বরণ আলফা বের করে ভাইয়া আমার লাভ কি? আমি তো বের করব কি, আমি বের করব বল প্রয়োগের পর আমার পর্যায়কাল কত। হ্যাঁ, আলফা বের করে লাভ আছে, একটু পরেই দেখবা। দেখো তাহলে আমরা জানি টাউ ইকুয়াল টু, বা টর্ক ইকুয়াল টু, টর্ক মানে কি টাউ,
টাউ ইকুয়াল টু আই আলফা, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি বা আলফা ইকুয়াল টু টাউ বাই আই। তো টাউ এর মান কত 8.06 নিউটন মিটার, আর আই কত, আই আসছে আমাদের 0.18। তো আমরা যদি হিসেব করি এটা আলফা সমান কত আসবে, আলফা সমান আমাদের আসবে 8.06 বাই 0.18 44.78 আসবে। এবং এটা কিসে আসবে, আলফা এর একক কি, ত্বরণের একক কি, মিটার পার সেকেন্ড স্কোয়ার, আলফার একক কি, রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, এত রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার আসছে। আচ্ছা, আলফা বের করলাম কেন, হ্যাঁ তুমি যে 3 সেকেন্ড ধরে যে বল প্রয়োগ করবা, প্রশ্নের মধ্যে যেহেতু বারবার যে বলতেছি আমি যে 3 সেকেন্ড বেবি 3 সেকেন্ড বেবি, তো 3 সেকেন্ড বেবি বল প্রয়োগ করলে 3 সেকেন্ড পর কৌণিক বেগ কত হবে সেটা বের করতে পারবা না, লিখি। আবার 3 সেকেন্ড পর আমাদের যে কৌণিক বেগ সেটা কি আসবে, আমরা কি জানি, বেগের সূত্র কি, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। যদি সময় দেওয়া থাকে, আমরা ফর্মুলা শিখছি কি, ছোটোবেলায় আমরা ফর্মুলা শিখছি ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। এই ফর্মুলাটা আমরা শিখছিলাম রৈখিক বেগের জন্য। তাহলে এটাকে এখন যদি কৌণিক ক্ষেত্রে যদি রিপ্লেস করো, একটু আগে দেখাইছি না, ভি মানে কি ওমেগা এফ, ইউ মানে কি ওমেগা আই, এ মানে কি আলফা, ওই যে আলফা লাগতেছে, আর টি মানে কি 3 সেকেন্ড। ঠিক আছে, এখন ওমেগা আই কত, ভাইয়া ওমেগা আয়ের ব্যাপারটা আমরা কোত্থেকে পাবো বলো তো, ওমেগা আয়ের ব্যাপারটা আমাদের আসবে ওই যে গরুর গতে ছিল, একদম শুরুতে যে ওমেগাটা ছিল সেটা। তাহলে বা ওমেগা এফ ইকুয়ালটা আমরা কত পাবো, ওমেগা আই কত, চলো আমরা একটু বের করে নিয়ে আসি। ওমেগা আই কত ছিল, এই যে 20π/3, এই যে ওমেগা আই গরুর গতে। ঠিক আছে, গরুর গতে না, সরি ঘোড়ার গতে, মানে বল প্রয়োগের পূর্বে যে কনসেপ্টটা ছিল সেটাই কি ওমেগা আই। তাহলে ওমেগা আই হচ্ছে 20π/3 প্লাস আলফা টি, আলফা কত, আলফা আমরা পেয়েছি 44.78, টি কত 3 সেকেন্ড। তাহলে আমরা যদি হিসেব করি এটা একসাথে, তাহলে কত আসে, 20π/3 প্লাস 44.78 ইন্টু 3, এটা আসবে 155.28। এবং ওমেগা কি কৌণিক বেগের একক কি, রেডিয়ান পার সেকেন্ড, কারণ বেগের একক, রৈখিক বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড, কৌণিক ক্ষেত্রে মিটারটাকে আমরা রেডিয়ানে কনভার্ট করি। ঠিক আছে, এখন ওমেগা পাইছো, হ্যাঁ ওমেগা কেন বের করলাম, আমার 3 সেকেন্ড পরে পর্যায়কাল বের করতে হবে। ঠিক আছে, তাহলে সুতরাং 3 সেকেন্ড পর পর্যায়কাল কত, 3 সেকেন্ড পর পর্যায়কালের সূত্র কি 2π/ওমেগা। ঠিক আছে, তো এখানে এই ওমেগা জায়গায় কি বসাবো, ওমেগা এফ বসাই দিব। তাহলে 3 সেকেন্ড পর পর্যায়কাল টিএফ সমান কী হবে, 2π/ওমেগা এফ। এই ওমেগা এফ এর জন্য আমরা এতক্ষণ পর্যন্ত এত কিছু করলাম। ঠিক আছে, তো 2π/ওমেগা এফ কত, 155.28। যদি হিসাব করো তাহলে কত আসবে, 2π/155.28, 0.04 সেকেন্ড। 0.04 সেকেন্ড। আমার প্রশ্নে বলেছে যে আমাদের তুলনা করো, তাহলে টিআই কত আসছিল, টিআই আসছিল 0.3 সেকেন্ড, টিআই আসছিল 0.3 সেকেন্ড, আর টিএফ কত আসছে 0.04, অনেক কম আসছে না, কম আসছে। তাহলে আমরা বলবো যেহেতু টিআই টিএফ থেকে বড়, তার মানে বল প্রয়োগের ফলে আমাদের পর্যায়কাল কী হবে, হ্রাস পাবে। অর্থাৎ আমরা লিখব বল প্রয়োগের 3 সেকেন্ড পর পর্যায়কাল হ্রাস পাবে, বল প্রয়োগের 3 সেকেন্ড পর পর্যায়কাল হ্রাস পাবে। এই দেখো চট্টগ্রাম বোর্ড 2023, দুইটা প্রশ্নই কিন্তু কঠিন বলবো না, বাট আমরা গতানুগতিক যে সকল সিকিউ সলভ করি নিউটনীয় বলবিদ্যায় ওই রকম আসে নাই, এটা একটু মাথায় রাখতে হবে। ঠিক আছে, বল প্রয়োগের 3 সেকেন্ড পর পর্যায়কাল হ্রাস পাবে। ঠিক আছে, এবং তোমরা দেখবা এটা একদম ফ্র্যাঙ্কলি স্পিকিং, আমি কারো বদনাম করছি না, বাট তোমরা যেখানেই পড়ছো বা যেভাবেই পড়ছো, অনলাইন বলো অফলাইন বলো, তোমরা দেখবা যে এই সিকিউটা হয়তো বা তোমাদের খুব কম মানুষ করিয়েছে, এই ধুলো স্কিপ করা হয়। মানে সিকিউ তোমাদেরকে আসলে যেগুলো প্র্যাকটিস করানো হয় ক্লাসে, সেগুলো হচ্ছে নর্মালগুলো, যেগুলো বেশি বেশি আসে। বাট এরকম রেয়ার কেসে যেগুলো আসে, ওই সকল সিকিউগুলো আসলে টিচাররা স্কিপ করে থাকে। ঠিক আছে, তো এইগুলো আসলে স্কিপ করলে যেটা হয়, পরীক্ষা যখন আসবে তখন আসলে তোমরা পারবা না। তোমরা হচ্ছে খুব সাহস নিয়ে খুব কনফিডেন্সের সাথে পরীক্ষার হলে যাবা, কিন্তু পরীক্ষার হলে গিয়ে যখন এটা দেখবা তখন তুমি নার্ভাস হয়ে যাবে। ঠিক আছে, তো এই কারণে আমি চাই যে তোমরা সিচুয়েশনটা কি আসতে পারে সেটা আগে থেকেই তোমরা হচ্ছে মানে মাথায় নিয়ে তারপর পরীক্ষার হলে যাও। এটা ভয় পাওয়ার কিছু নাই। আমি বারবারই বলছি এই ধরনের সিকিউ একদম 8টার মধ্যে 8টাই আসবে, ব্যাপারটা এরকম না।
এই ধরনের সিকিউ একটা বা দুইটা আসবে। তার মানে তোমরা মাথার মধ্যে এটা নিয়ে আসছাও যে 8টা সিকিউর মধ্যে একটা বা দুইটা সিকিউ আমরা এই টাইপের পাবো, যেগুলো আসলে আমরা খুব কম প্র্যাকটিস করেছি আমাদের জীবনে। বাট যদি এইগুলো যদি তোমার কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে, তোমার মাথা যদি ঠান্ডা থাকে পরীক্ষায়, এবং তুমি এখন থেকেই প্রস্তুতি নিয়ে নিচ্ছ যে আমি যে কোনো ধরনের সিরিয়াস কন্ডিশনের জন্য বা ভালো একটা কন্ডিশনের জন্য বা ওস্ট কন্ডিশন, সব ধরনের কন্ডিশনের জন্য আমি প্রস্তুত, তাহলে কিন্তু তোমরা পরীক্ষায় এই সিকিউগুলো আনসার করতে পারবা। এখন আমার কোয়েশ্চেন হচ্ছে, আমরা সবাই চট্টগ্রাম বোর্ড 2023-এর এই সিকিউটা বুঝতে পেরেছি কিনা। এই সিকিউটা আমি আবার তোমাদেরকে একটু উল্টোভাবে বুঝিয়ে দিই। চলো, আমাকে কি বলছে? আমাকে বলছে বল প্রয়োগের আগে এবং বল প্রয়োগের পরে পর্যায়কালের তুলনা করতে বলছে। তো আমরা প্রথমে বল প্রয়োগের আগে পর্যায়কালের তুলনা করেছি। আমরা জানি পর্যায়কাল টি সমান 2π/ω। তো ওমেগা আমাদের ছিল না হাতে, তো প্রথমে আমরা ওমেগা বের করেছি 20π/3, তারপর সেটা দিয়ে আমরা প্রাইমারি বা ইনিশিয়াল যে পর্যায়কাল সেটা পেয়েছি। তারপর বলেছে বল প্রয়োগের পরে পর্যায়কাল কত। তো বল প্রয়োগের পরে পর্যায়কালের ফর্মুলা কত? ফর্মুলা হচ্ছে আমাদের 2π/ω(f), বাট আমি জানি না ω(f) কত। তো ω(f) বের করতে গেলে আমার কি লাগবে? ω(i + α_t)। তো আমি এই যে ω(i + α_t) যে বের করব, ω(i) আমি জানি অলরেডি, কিন্তু আলফা কত জানি না। তো আলফা বের করার জন্য আমি টর্ক এবং আই, জড়তার ভ্রামকের সাহায্য নিয়েছি এবং সেখান থেকে আলফা বের করেছি। এবং এই টর্ক এবং জড়তার ভ্রামক আই, এই যে আর যা কিছু আছে সব কিছু আমি হচ্ছে বের করে নিয়েছি। তো তোমরা অঙ্কটাকে বাসায় আবার ব্যাক ক্যালকুলেশন করবা, মানে শেষ থেকে শুরুর দিকে ক্যালকুলেশন করবা, তাহলে দেখবা জিনিসটা তোমাদের মাথায় একদম পার্মানেন্টলি সেট হয়ে গেছে। ঠিক আছে, যে আমি আসলে কি বের করতে চেয়েছিলাম এবং তার জন্য আমি উপরের জায়গায় কি কি করে করে আসছি, মানে আমি লাস্টে আমি কি চেয়েছি এবং ওই চাওয়ার জন্য আমি আসলে ফার্স্ট থেকে কিভাবে করে করে আসছি। এই ব্যাক ক্যালকুলেশনটা বাসায় যদি আবার 10টা মিনিট যদি দেখো, ঠিক আছে, তাহলে হচ্ছে ইনশাল্লাহ পারবা। হ্যাঁ, তো আমি দেখতে পাচ্ছি সবাই ঠিক আছে। আমাকে হচ্ছে রোজা বলছে বুঝছি, হ্যাঁ বাঁধন ঠিক কথা বলেছো যে এই ম্যাথটা সবাই 3-4 বার করবো। হ্যাঁ 3-4 বার করবা, ঠিক আছে। যদি এই ম্যাথটা তোমরা যদি 3-4 বার করতে হবে না, মানে একটা না 3-4 বার করার দরকার নাই, মানে যখনই তোমরা এই ম্যাথটা তোমরা হচ্ছে একটা মানে মার্ক করে রাখো, যখনই নিউটনীয় বলবিদ্যার সিকিউ করতে বসবা এই ম্যাথটা করবা, এনাফ। 3-4 বার একটা না করলে আবার ভুলেই যাবা, আলটিমেটলি ভুলে যাবা। ঠিক আছে, তো এই ম্যাথটা এইভাবে করবা, মানে যে ম্যাথগুলো তোমার কাছে কঠিন লাগবে, প্রথমবার করতে গিয়ে যে ম্যাথগুলো কঠিন লাগবে সেই ম্যাথগুলো মার্কিং করে রাখবা, যে যখনই আমি নিউটনীয় বলবিদ্যা অধ্যায়টা করব, অন্য ম্যাথগুলো আমি শুধু চোখ বুলিয়ে যাব, বাট এই ম্যাথগুলো আমি খাতায় করব। এটা হচ্ছে পড়াশোনার একদম সঠিক নিয়ম। যেহেতু এই ম্যাথগুলোতে আমি আটকে যাওয়ার সম্ভাবনা আছে, তো এই ম্যাথগুলো আমি বারবার আমি কি করব? করে যাব। ঠিক আছে, আচ্ছা চলো আমরা তাহলে তারপরের সিকিউতে চলে যাই, দেখি আমাদের ভাগ্যে আর কি কি সিকিউ আছে। আজকে আর জটিল সিকিউ যাব না, মাথা ব্যথা শুরু হয়ে গেছে। তোমাদের এই জটিল সিকিউ করতে গেলে মনে করো এক্সট্রা প্রেশার দিতে হয়। ওয়াও, 2023 শেষ। দেখো তোমাদের বলছিলাম বেসিক পড়ানোর পর সিকিউ করাবো, বাট বেসিক পড়াতে বেসিক ক্লাসের ভেতরেই 2011 সব সিকিউ করা শেষ। দেখো তো 2011 এমন কোনো সিকিউ আছে যেটাতে আমার লাল কালি দাগ পড়ে নাই? তোমাদের একটু দেখাই, দেখো এটা হচ্ছে ঢাকা বোর্ড 23 1, রাজশাহী বোর্ড 23 ওরে লাল কালি শেষ 2, তারপরে দেখো কুমিল্লা 23 শেষ লাল কালি, তারপর যশোর 23 আজকে করলাম, চট্টগ্রাম 23 আজকে করলাম ছাদে বালুর অঙ্ক, মানে গাড়ির ছাদে, তারপর চট্টগ্রাম বোর্ড 23 এটাও আজকে করলাম, বরিশাল 23 এটা গত ক্লাসে করেছি ভরবেগের সংরক্ষণ সূত্র, বরিশাল 23 এটাও আমরা গত ক্লাসে করেছি, এটা প্রথম ক্লাসে করেছি ব্যাংকিং, তারপর সিলেট বোর্ড 23 এটা গতকাল করেছি স্থিতিস্থাপক নাকি অস্থিতিস্থাপক, দিনাজপুর 23 গতকাল করেছি জড়তার ভ্রামক, তারপর ময়মনসিংহ 23 এটা আমরা এর আগের ক্লাসে করেছি। 11টা সিকিউ আছে আমাদের 2023 সালে, 11টা সিকিউ কিন্তু আমরা করে ফেলেছি এবং এর সাথে কিন্তু আমরা 2022-এরও কিন্তু অনেকগুলো সিকিউ করে ফেলেছি, তাই না? তার মানে দেখো আমরা কিন্তু আমাদের বেসিক ক্লাসের মধ্যে থেকে আমরা কি করে ফেলেছি, আমরা কিন্তু অনেক সিকিউ ক্লাসও কিন্তু সলভ করে নিয়েছি। ওকে, আর বেসিকের আর যে টপিকগুলো আছে সেই টপিকগুলো আসলে আমি বেসিক আকারে পড়াবো না, সেই টপিক কীভাবে পড়াবো আমি বলি। সিকিউ এখন করতে শুরু করবো, আমাদের আসলে আজকের ক্লাস থেকেই সিকিউ শুরু হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমাদের বেসিক যতটুকু পড়া উচিত আমাদের বোর্ড পরীক্ষার জন্য, বিশেষ করে সিকিউর জন্য, সেগুলো আসলে পড়া শেষ। আমাদের সুতার টান আছে একটা কনসেপ্ট, ওই সুতার সিকিউ যখন আসবে, সুতার টানে সিকিউ যখন আসবে তখন ওই সিকিউটা করানোর আগে আমি 10 মিনিটে ওটা করাই ফেলবো তোমাদের, মানে ম্যাথ করাতে গিয়ে সুতার টানের বেসিকটা আগে আমি তোমাদেরকে পড়াই দেবো। ঠিক আছে, সুতার অঙ্ক যখনই আসবে সেখানেই আমরা করে ফেলবো। আচ্ছা, এখন রাজশাহী বোর্ড 22 করি। রাজশাহী বোর্ড 22 এটা হচ্ছে আমাদের কিসের ম্যাথ? আচ্ছা আমি এটা একটু কেটে দিই, এটা আমি সেভ করে কেটে দিই। কুমিল্লা এটা রাজশাহী বোর্ড 22,
রাজশাহী বোর্ড 22-এ আমাদেরকে কি বলেছে, একটি ভারী চাকার ভর 40 কেজি, জড়তার ভ্রামক আই দেওয়া আছে, তাহলে ভর এম দেওয়া আছে, জড়তার ভ্রামক আই দেওয়া আছে, মিনিটে 100 বার ঘুরে, মিনিটে 100 বার ঘুরে ওমেগা বের করতে হবে। রহমান সাহেব চাকাটিকে 2 মিনিটে থামাতে চাইছে, তার মানে কি থামাতে চাই, থামিয়েছি বললেই ভি শেষ বেগ কত, 0, শেষ বেগ 0। যেখানে একটা কৌণিকের ব্যাপার আছে, তার মানে শেষ বেগ ভি এর জায়গায় আমরা কি বসাবো, ওমেগা এফ। তার মানে ওমেগা এফ ইকুয়াল টু 0, বাধাদানকারী টর্ক টাউ দেওয়া আছে, ঠিক আছে। প্রথম প্রশ্ন, উদ্দীপকের চাকাটির ঘূর্ণন গতিশক্তি কত? ঘূর্ণন গতিশক্তি মানে কি, কৌণিক গতিশক্তি, ইকে কত? আমরা গত ক্লাসে পড়েছি ইকে সমান হাফ আই ওমেগা স্কোয়ার, আজকেও পড়েছি। রৈখিক গতিশক্তি ইকে সমান হাফ এম ভি স্কোয়ার। কৌণিক গতিশক্তিতে এম হয়ে যাবে আই, ভি হয়ে যাবে কি, ভি হয়ে যাবে ওমেগা, ঠিক আছে। তাহলে ইকে সমান হাফ আই ওমেগা স্কোয়ার। তাহলে চলো আমরা এই অঙ্কটা করে ফেলি। রাজশাহী 2022, রাজশাহী 2022 গ, আমাদের কৌণিক গতিশক্তি ইকে সমান হাফ আই ওমেগা স্কোয়ার। স্যারদের খুশি করার জন্য একটু দেওয়া আছে এখানে সেখানে লিখো, তাহলেই হয়ে যাবে। হাফ আই কত, সরাসরি প্রশ্নে দেওয়া আছে 4000 কেজি মিটার স্কোয়ার, জড়তার ভ্রামক এই যে, আর প্রতি মিনিটে 100 বার, তাহলে ওমেগা কত, 2 পাই এন বাই টি, তাহলে 100 ডিভাইডেড বাই টি কত, 60। এটা হচ্ছে ওমেগার মান, হোল স্কোয়ার। শেষ। এখন আনসার যেটা আসবে সেটাই হচ্ছে গতিশক্তি। 0.5 ইন্টু 4000 ইন্টু 2 পাই ইন্টু 100 ডিভাইডেড বাই 60 হোল স্কোয়ার, কত আসবে, 2.19 ইন্টু 10 টু দি পাওয়ার 5। তোমাদের সবার ক্যালকুলেটর আসবে 219.32 ইন্টু 10 টু দি পাওয়ার 3। তো পয়েন্টটাকে 2 ঘর আগে নিয়ে আসো, 2.19, তাহলে এটা 10 টু দি পাওয়ার 5 হয়ে যাবে, 10 টু দি পাওয়ার 5 জুল। এটা হচ্ছে গরুর গ, অঙ্ক শেষ, ঠিক আছে। গরুর গ আমাদের এতটুকুই, গরুর গয়ের অঙ্ক আমাদের করা শেষ, ওকে। আচ্ছা, তারপরে আমরা যদি দেখি, তারপরে আমরা দেখব যে আমাদের পরের অঙ্কটাতে আমাদের কি আছে। পরের অঙ্ক ঘ, পরের অঙ্কটাতে আমাদের কি আছে চলো দেখি। আচ্ছা 1 মিনিট, আমি আগে আসলে তোমাদের ইয়াটা একটু বের করে নিই, কী বলে এটাকে, গ্রুপটা একটু বের করে নিই। আচ্ছা, আমাদের পরের ম্যাটটাতে আমাদেরকে কি বলেছে, রহমান সাহেব নির্দিষ্ট সময়ে চাকাটি থামাতে সক্ষম হবে কিনা। তাহলে রহমান সাহেব নির্দিষ্ট সময় মানে কি, 2 মিনিটের মধ্যে চাকা থামাতে সক্ষম হবে কিনা, তার মানে আমাকে টি বের করতে হবে। টি বের করে আমরা যদি দেখি টি এর আনসার যদি 2 থেকে বেশি আসে তাহলে সক্ষম হবে না, কারণ 2 মিনিট থেকে বেশি লাগতেছে, ঠিক আছে। আর টি এর মান যদি, টি এর মান তোমরা হিসেব করে যদি দেখো 2 থেকে কম আসছে, মানে 2 মিনিটের থেকে আগে সে থামিয়ে ফেলছে, তাহলে কি বলবা, সক্ষম হবে। এই তো কনসেপ্ট। তাহলে টি কীভাবে বের করবা, চলো যাই বের করি। তো রহমান সাহেব 40 কেজি ভরের একটা চাকা, সেটাকে সে হচ্ছে 2 মিনিটের মধ্যে থামাতে চাচ্ছে। তো আমাদের এখানে ওমেগা আই জানি আমরা, ওমেগা আই কত, প্রতি মিনিটে 100 বার ঘুরে। তাহলে আমরা লিখে রাখি একটু যে এখানে ওমেগা আই আদি কৌণিক বেগ কত, 2 পাই এন বাই টি। তো 2 পাই ইন্টু এন কত, প্রতি মিনিটে 100 বার, ডিভাইডেড বাই টি কত, 60। তো যদি হিসেব করো কত আসবে, 10 পাই বাই 3 আসবে, 10 পাই বাই 3 এই আকারে রেখে দাও, হ্যাঁ, 10 পাই বাই 3 রেডিয়ান পার সেকেন্ড। এটা হচ্ছে তার আদি কৌণিক বেগ, ঠিক আছে, তার আদি কৌণিক বেগ। আর শেষ কৌণিক বেগ কি, সে থামাতে চেয়েছে, তার মানে শেষ পর্যন্ত তো সে থামাবেই। এখন থামাতে কতক্ষণ লাগবে সেটা আমরা বের করব, ঠিক আছে। এবং এই জায়গায় সে টর্ক কতটুকু প্রয়োগ করছে, টাউ কতটুকু প্রয়োগ করছে, টাউ প্রয়োগ করছে 300 নিউটন মিটার, 300 নিউটন মিটার। এবং জড়তার ভ্রামক আই কত দেওয়া আছে, 4000 কেজি মিটার স্কোয়ার। এখন টাউ আর আই দেখলেই তোমরা কি বুঝবা, আলফা বের করতে হবে, আলফা বের করা লাগবে, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে এখান থেকে বের করব আলফা, তারপর আমরা বের করব টি। তাহলে আলফা ইকুয়াল টু কি, টাউ ইকুয়াল টু কি, আই আলফা, এফ ইকুয়াল টু এম এ, ওখান থেকে আমরা বের করবো। একটু আগে আমরা অঙ্কটা করেছি, জাস্ট এর আগের অঙ্কটা। আমরা জানি টাউ ইকুয়াল টু আই আলফা, কারণ এফ ইকুয়াল টু এম এর জায়গায় আই, এর জায়গায় আলফা, আর এফ এর জায়গায় টাউ। তাহলে আলফা ইকুয়াল টু কত, টাউ বাই আই। টাউ কত, 300 নিউটন মিটার, আর আই কত, 4000 কেজি মিটার স্কোয়ার। তো এটার একক কিসে আসবে, রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার আসবে। তাহলে আলফা কত, 300 ডিভাইডেড বাই 4000, 0.075 রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের আলফার মান, 0.075 রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, গেল আমাদের আলফা।
এখন আমরা যদি আলফাটা সম্পর্কে যদি জানি, আমরা এখন টি বের করব। হ্যাঁ, টি কীভাবে বের করে? টি বের করার জন্য 9 10-এ তোমাদের টি যখনই বের করতে বলতো তোমরা তখনই একটা ফর্মুলা ইউজ করতে। কী বলো তো? টি বের করতে বলছে তাহলে ফর্মুলা হচ্ছে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। এছাড়া আর উপায় নেই, তাই না, টি বের করার জন্য। তো এখানেও আমরা ভি ইকুয়াল টু ইউ প্লাস এটিই করবো, বাট এটাকে আমরা মানে ওমেগা আকারে সাজাবো। তাহলে লিখবো আবার ভি ইকুয়াল টু কত? ওমেগা এফ, আবার ইউ মানে কি? ওমেগা আই, এ মানে কি? আলফা টি। এখান থেকে আমরা টি বের করে ফেলবো। আশা করি কনসেপ্টটা একদম তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। তাহলে দেখো, তাহলে টি সমান কত আসবে বলো তো? টি সমান আসবে ওমেগা এফ মাইনাস ওমেগা আই ডিভাইডেড বাই আলফা। ঠিক আছে, ওমেগা এফ মাইনাস ওমেগা আই ডিভাইডেড বাই আলফা। আচ্ছা, তাহলে টি সমান আমাদের যদি এত আসে, ওমেগা এফ মাইনাস ওমেগা আই আসবে, ওমেগা এফ মাইনাস ওমেগা আই ডিভাইডেড বাই আলফা। আচ্ছা, টি এর মান তো নেগেটিভ চলে আসতেছে, তাই না? টি এর মান তো আমাদের নেগেটিভ আসা যাবে না, কোনো অবস্থায় নেগেটিভ আসা যাবে না। 300 নিউটন মিটার, 300 নিউটন মিটার। আচ্ছা, বুঝতে পেরেছি এটা কেন নেগেটিভ আসছে, কারণ তুমি তো থামাতে চাচ্ছ। তাহলে এখানে আসলে টি এর মান নেগেটিভ আসবে না একটাভাবে, যদি এখানে তুমি মাইনাসের সূত্র অ্যাপ্লাই করো। মাইনাস, কারণ কি? তুমি এখানে মন্দন ঘটিয়েছো। এই মানটা যে আসছে এটা আসলে মন্দনের মান আসছে, মানে ভি ইকুয়াল টু ইউ মাইনাস এটি। যদি এ যদি মন্দন হয় তাহলে আমরা ভি ইকুয়াল টু ইউ মাইনাস এটি দিয়ে করতে পারবো, নাহলে টি এর মান নেগেটিভ চলে আসবে। ঠিক আছে, তাও টি এর মান যাতে নেগেটিভ না আসে সেজন্য আমরা এটা করছি। এর মান নেগেটিভ, আলফার মান নেগেটিভ ধরে নিয়েছি। তাহলে এটা করলে আমাদের আলফা টি ইকুয়াল টু কী আসবে? ওমেগা আই মাইনাস ওমেগা এফ, ওমেগা আই মাইনাস ওমেগা এফ ডিভাইডেড বাই আলফা। তো এখন মান বসাও, কারণ সময় তো নেগেটিভ হতে পারবে না। ওমেগা আই কত? 10 পাই বাই 3। আমরা একটু আগে উপরে লিখে আসছি। ওমেগা এফ কত? 0। আলফা কত? 0.075। তো আমরা যদি হিসেব করি তাহলে আমাদের টি এর মান সেকেন্ডে আসবে। সেকেন্ডে কত আসে দেখি? উপরে হচ্ছে 10 পাই বাই 3 মাইনাস 0, 0 তো লিখতে হবে না, ডিভাইডেড বাই নিচে হচ্ছে 0.075, 139.626। তার মানে 139.63 সেকেন্ড বলতে পারো। এটাকে মিনিটে নাও, 60 দিয়ে ভাগ করে দাও, 60 দিয়ে ভাগ করলে এটা আসবে 2.327, তার মানে 2.33 মিনিট। তাহলে সে কি 2 মিনিটের মধ্যে থামাতে পেরেছে? পারেনি। 2.33 মিনিট, 2 মিনিট থেকে বেশি লেগেছে। যেহেতু টি 2 মিনিট থেকে বেশি, তার মানে আমরা বলবো রহমান সাহেব 2 মিনিটের মধ্যে আমাকে বলছে নির্দিষ্ট সময়ে চাকাটি থামাতে সক্ষম হবে কি না। আমরা বলবো রহমান সাহেব নির্দিষ্ট সময়ের মধ্যে চাকাটি থামাতে সক্ষম হবে না। কমেন্টে লিখে দিবা পুরো লাইনটা, আমি জাস্ট লিখে দিচ্ছি সক্ষম হবে না। তো এই ম্যাথটা তোমরা সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছো কি না সেটা আমাকে একটু জানাও, ভাইয়াকে একটু দ্রুত একটু জানিয়ে দাও যে এই ম্যাথটা আমরা সবাই ক্লিয়ারলি বুঝতে পারলাম কি না। ঠিক আছে, এটা কিন্তু বেশ সহজ একটা ম্যাথই আমরা বলতে পারি। এটা কিন্তু আসলে আহামরি কঠিন কোনো ম্যাথ ছিল না। তো এই ধরনের ম্যাথ আসলে তোমাদেরকে বারবার প্র্যাকটিস করতে হবে না। এই ধরনের ম্যাথ তোমরা কয়েকবার প্র্যাকটিস করলেই মানে সব সময় পারবা, এগুলো আসলে আমাদের মনে থাকবে সব সময়। তো এই ম্যাথটা সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা আমাকে একটু জানাও, দ্রুত জানাও। এই ম্যাথটা সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা আমাকে জানাও। ওকে, ঠিক আছে, নবনী বলছো বুঝছি, ঠিক আছে। বাকি সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা এতটুকু পর্যন্ত? কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা সেটা আমাকে একটু জানিয়ে দাও, আমরা তারপরে সিকিউতে চলে যাব। ওকে, ফারিও বুঝছি। ঠিক আছে, তাহলে সবাই আমরা যদি বুঝে থাকি তাহলে চলো আমরা আমাদের পরবর্তী যে সিকিউ সেটাতে চলে যাই। আমাদের পরবর্তী সিকিউটাতে আমরা চলে যাই। তাহলে পরবর্তী সিকিউ চলো দেখি, পরবর্তী সিকিউতে কি আছে আমরা একটু দেখে নিই। আমাদের পরবর্তী সিকিউটা কি চলো দেখি। যশোর বোর্ড 22 অলরেডি আমরা করে ফেলেছি, ডান। তারপর কুমিল্লা বোর্ড 22, কুমিল্লা বোর্ড 22 না, এটা আজকে না, এটা সুতার টানের অঙ্ক, এটা আমরা কালকে করব। এটা আমরা গতকাল করেছি কুমিল্লা বোর্ড 22, ওই যে স্লিপারের অঙ্কটা, স্লিপিং করে যে ভূমিতে যে গিয়ে পড়ে, এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট ম্যাথ। হ্যাঁ, এটাও বাসায় দেখো। এই অঙ্কটা কিন্তু আমরা গতকাল করেছি, এই অঙ্কটা কিন্তু আমরা গতকাল ক্লাসের মধ্যে এই অঙ্কটা আমরা করেছি। ঠিক আছে, এই অঙ্কটা আমরা গতকাল করেছি। চট্টগ্রাম বোর্ড 2022 এটাও আমরা করেছি, এটা সুতার টানের ম্যাথ। এই ম্যাথগুলো আমরা আগামীকাল করব, আগামীকাল সুতার টান নিয়ে আমরা পড়াশোনা করব। আজকে এই ম্যাথটা করব, এখন আমরা এই ম্যাথটা করব। ঠিক আছে, এবং এই ম্যাথটা আসলে নবনী এবং হচ্ছে সারা তোমাদের কাছে আসলে কমন, কারণ এই অঙ্কটা আজকে সকালে আমি তোমাদেরকে করিয়েছি, আমাদের অফলাইন ব্যাচে সকালেই করিয়েছি। তো এই অঙ্কটা আসলে তোমাদের জন্য কমন পড়বে। তো আরেকবার একটু দেখে নাও, তাহলে হচ্ছে তোমাদের কনসেপ্টটা আরও ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, গ্রামের একটি সমতল রাস্তার এক জায়গায় 3 মিটার ব্যাসার্ধ, মানে আর এর মান 3 মিটার ব্যাসার্ধের একটি বাঁক রয়েছে। একজন সাইকেল আরোহী 20 কিলোমিটার পার আওয়ার বেগে হেলে সাইকেল চালিয়ে বাঁক অতিক্রম করলো। সে হেলে গিয়ে সাইকেল চালিয়ে বাঁক অতিক্রম করলো। সে যদি না হেলতো
না হেলে সে যদি সাইকেল চালাতো তাহলে সে নিরাপদে বাঁক অতিক্রম করতে পারে সে ব্যাপারে বাঁকে একটি সতর্কীকরণ প্লেটে মানে একটা নোটিশ বোর্ড লাগানো আছে রাস্তায় যে তুমি যদি নিরাপদে যদি গাড়িটা নিয়ে সাইকেলটা নিয়ে যদি বাঁক নিতে চাও মানে বাঁক না নিয়ে মানে না হেলে গিয়ে তুমি যদি এটা বাঁক অতিক্রম করতে চাও তাহলে তুমি 6 কিলোমিটার পার আওয়ার বেগের বেশি তুমি গতি তুলতে পারবে না, মানে সাইকেলের বেগ 6 কিলোমিটার পার আওয়ারের বেশি হওয়া যাবে না। প্রশ্নে বলে দিয়েছে রাস্তার বাঁকে ব্যাংকিং করা ছিল না, মানে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত উঁচু করা ছিল না, মানে ঢালু ছিল না রাস্তাটা, এবং টায়ার এবং রাস্তার স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক জি মিউ হচ্ছে কত 0.1, আর জি এর মান অভিকর্ষজ ত্বরণের মান এখানে 9.8 ব্যবহার করা যাবে না, 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার ব্যবহার করতে হবে। তো আমার প্রথম প্রশ্ন, সাইকেল আরোহী কত কোণে মানে থিটা বের করতে হবে হেলে সাইকেল বাঁকিয়ে বাঁক অতিক্রম করেছিল, মানে রাস্তার মধ্যে যেহেতু ব্যাংকিং নাই তো সাইকেল আরোহী যদি খুব দ্রুত গতিতে যদি যেতে চায় তাহলে মানে আমার যে কেন্দ্রমুখী বল সেটা তাকেই তৈরি করে নিতে হবে। একটা রাস্তায় যদি ব্যাংকিং করা যদি না থাকে তাহলে কেন্দ্রমুখী বল তুমি কিভাবে তৈরি করতে পারবা, তুমি নিজে বেঁকে যাও, নিজে তুমি একটু হেলে যাও, তাহলে তুমি হচ্ছে বৃত্তাকার পথে ঘুরতে থাকবা এবং তখন হচ্ছে তুমি একটা কেন্দ্রমুখী বল তৈরি করতে পারবা। কত কোণে তাহলে থিটা বের করতে হবে। আমরা একটু খেয়াল করি আমাদের এখানে ইনফরমেশন কী আছে। আমাদের ইনফরমেশন এখানে আছে রাস্তার ব্যাসার্ধ হচ্ছে 3 মিটার, একটা বাঁক আছে 3 মিটারের, এবং হচ্ছে সাইকেল আরোহীর বেগ হচ্ছে ভি 20 কিলোমিটার পার আওয়ার। তাহলে কত কোণে হেলে সাইকেল চালিয়ে বাঁক অতিক্রম করেছিল এই জিনিসটা হচ্ছে তোমাদেরকে বের করতে হবে। তাহলে এই জিনিসটা যদি বের করতে চাও তাহলে জিনিসটা আমরা কীভাবে করতে পারি, আমরা ফর্মুলা জানি, ফর্মুলা হচ্ছে কি tan θ = v²/rg, tan θ = v²/rg, ওখান থেকে আমরা থিটা বের করে ফেলতে পারবো। ঠিক আছে, তো চলো বরিশাল বোর্ড 2022-এর এই সিকিউটা আমরা করে ফেলি, এবং এই সিকিউটা করেই আমরা আমাদের আজকের ক্লাস শেষ করব। তো বরিশাল বোর্ড 2022-এর এই সিকিউটা সবাই একটু মনোযোগ দিয়ে করো। ঠিক আছে, তাহলে গতে আমাকে বলছে তুমি মানে সাইকেল আরোহী কত কোণে হেলে সাইকেল চালিয়ে বাঁক অতিক্রম করেছিল। তাহলে এখানে সাইকেল আরোহীর জন্য রাস্তার ব্যাসার্ধ দেওয়া আছে 3 মিটার, বাঁকের ব্যাসার্ধ, আর সাইকেল আরোহীর যে বেগ সেটা কত 20 কিলোমিটার পার আওয়ার। তো এটাকে তোমরা মিটার পার সেকেন্ডে নিয়ে যাও, তাহলে 20/3.6 মিটার পার সেকেন্ড। তো এটাকে যদি মিটার পার সেকেন্ডে নিয়ে যাও তাহলে আনসারটা কত আসে, ভ্যালুটা কত আসে 20/3.6, 20/3.6 5.555, তার মানে 5.56 মিটার পার সেকেন্ড আসবে। তাহলে সে এত বেগে সে 5.56 মিটার পার সেকেন্ড বেগে হচ্ছে রাস্তায় হেলে মানে হালকা করে নিজের শরীরটা একটু ঘুরিয়ে, মানে সাইকেল আমরা একটু বাঁকিয়ে তারপর চালাতে পারি না, একটু হচ্ছে সাইকেলটাকে কি করে একটু নিচু করে বা অ্যাঙ্গেল ক্রিয়েট করে চালাচ্ছিল। তাহলে আমাকে বের করতে হবে এখানে ব্যাংকিং কোণ কত ডিগ্রি কোণে হেলেছিল। তাহলে আমরা জানি tan θ = v²/rg, এখানে ভিও আছে আরও আছে, আর জি এর মান তো 10 দেওয়াই আছে, তাহলে সেখান থেকে আমরা থিটা বের করতে পারবো। আমরা জানি tan θ = v²/rg। তাহলে এখান থেকে আমরা থিটা যদি বের করি থিটা = কত আসবে tan ইনভার্স v²/rg। তাহলে ভি এর মান কত 5.56 আর আর এর মান কত 3 মিটার। তাহলে থিটা = কত আসবে tan ইনভার্স v² মানে কি 5.56 এত হোল স্কোয়ার, আর আর কত 3 মিটার, জি কত 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এইটার মান কিন্তু প্রশ্নে দিয়ে দিয়েছে যে জি এর মান এখানে আমাদেরকে 10 ব্যবহার করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা সব যদি হিসেব করি তাহলে আমাদের থিটার মান কত আসবে। তাহলে সে যদি রাস্তায় যদি কেন্দ্রমুখী বল যদি তৈরি করতে চায় তাহলে তাকে এত কোণে হেলতে হবে। কথাটা হচ্ছে এটা আর কি, যে এত কোণে হেললে সে কেন্দ্রমুখী বল তৈরি করে রাস্তায় বাঁক নিতে পারবে। বাঁকহীন রাস্তায় মানে ব্যাংকিং নাই তার সত্ত্বেও সে রাস্তায় কার্ভ করতেছে, রাস্তায় সে বাঁকাভাবে সাইকেল চালাচ্ছে বা একটু হেলে গিয়ে সাইকেল চালাচ্ছে। 5.56 হোল স্কোয়ার ডিভাইডেড বাই tan ইনভার্স 5.56 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 30, তাহলে কত আসবে 45.86 ডিগ্রি। তাহলে সে 45.86 ডিগ্রি কোণে সে যদি হেলে যায় তাহলে আসলে সে 20 কিলোমিটার পার আওয়ার বেগে গাড়িটা চালাতে পারবে। ঠিক আছে, এখন পরের অঙ্কে আমাদেরকে কি বলছে, রাস্তায় তো আসলে ব্যাংকিং নাই, রাস্তায় কিন্তু আসলে ব্যাংকিং নেই, তাহলে সতর্কীকরণ প্লেটে উল্লিখিত গতিসীমার যথার্থতা যাচাই করো। ব্যাংকিংহীন রাস্তায় এই যে গতিসীমা দেওয়া আছে এটা কি সঠিক নাকি এর থেকেও বেশি গতিতে তুমি গাড়ি চালাতে পারবা। ঠিক আছে, যে আমাদের সতর্কীকরণ প্লেটে উল্লেখিত গতিসীমার যথার্থতা যাচাই করো, তার মানে এটা তো দেওয়া আছে নোটিশ বোর্ডে, বাট অ্যাকচুয়ালি কি আমার রাস্তার গতিসীমা সর্বোচ্চ গতিসীমা এতই নাকি এর থেকে বেশি নাকি এর থেকে কম সেটা হচ্ছে আমরা বের করব। তো আমাদের উদ্দীপকে আমরা লিখব সতর্কীকরণ প্লেটে এখানে মানে ঘতে আমরা শুরু করব, এখানে সতর্কীকরণ প্লেটে কি বলছে উল্লেখিত গতিসীমা
উল্লেখিত গতিসীমা, এটাকে আমরা ভি ধরে নিই। উল্লেখিত গতিসীমা যদি রাস্তায় যদি ব্যাংকিং না থাকে, গতিসীমা কত 6 কিলোমিটার পার আওয়ার, ভি, এটাকে আমরা ভি ধরে নিই 6 কিলোমিটার পার আওয়ার। এটাকে যদি মিটার পার সেকেন্ডে নাও তাহলে কি আসবে, 6কে 3.6 দিয়ে ভাগ করে দাও, ভাগ করে দিলে কত আসে 1.67, 1 পয়েন্ট অনেকগুলো 6 আসে তাই না, 67 মিটার পার সেকেন্ড। এখন আমি দেখব অ্যাকচুয়ালি আমার সর্বোচ্চ গতিবেগ কি এতই, তার থেকে নাকি এর থেকে কম, নাকি এর থেকে বেশি, মানে এর থেকে বেশি বেগে তুমি বাঁক নিতে পারবা কি না, ঠিক আছে, মানে এর থেকে বেশি বেগে তুমি এই বাঁকটা পাড়ি দিতে পারবা কি না, নাকি খালে বিলে গিয়ে পড়বা, কথা কি বুঝছো? আচ্ছা, আমরা লিখব যে এখানে আবার আবার আমাদের এখানে কি কি দেওয়া আছে, ঘর্ষণ গুণাঙ্ক। আচ্ছা, এখানে কি ব্যাংকিং ছিল না, রাস্তায় ব্যাংকিং না থাকলে, রাস্তায় ব্যাংকিং না থাকলে আমরা কি জানি, কেন্দ্রমুখী বল সমান ঘর্ষণ বল, তাই না? রাস্তায় ব্যাংকিং না থাকলে আমাদের কেন্দ্রমুখী বল এফসি সমান হচ্ছে ঘর্ষণ বল এফ, রাস্তায় ব্যাংকিং না থাকলে। তাহলে এফসি সমান কি এম ভি স্কোয়ার বাই আর, এবং এই ভিটাকে আমরা কি বলবো, ভি ম্যাক্স, মানে রাস্তায় ব্যাংকিং না থাকলে তুমি কত বেগে নিরাপদে বাঁক নিতে পারবা সেটার ফর্মুলা হচ্ছে এটা। আর এফ কত, মিউ আর, তাহলে মিউ আর মানে কি, আর মানে কি আবার এম জি, তাহলে এম ভি ম্যাক্স স্কোয়ার ডিভাইডেড বাই আর, এ মিউ এম জি, আর এর মান কত এম জি, তাহলে এম এম যদি কেটে দাও তাহলে তুমি কত পাচ্ছ, ভি ম্যাক্স স্কোয়ার, ভি ম্যাক্স স্কোয়ার সমান হচ্ছে কত, মিউজি, মিউজি, আর এখানে কি আর আছে তাই না, তাহলে আর এখানে চলে আসবে গুণ হয়ে, তাহলে আমরা পাচ্ছি ভি ম্যাক্স সমান রুট ওভার মিউ জি আর। তাহলে এখন মান বসিয়ে দাও, তার মানে এই বাঁকা রাস্তায়, মানে এই যে ব্যাংকিং নাই, ব্যাংকিং না থাকা সত্ত্বেও এই রাস্তায় তুমি যখন বাঁক নিবা তখন তুমি সর্বোচ্চ কত বেগে বাঁক নিতে পারবা সেটা বের করছি আমরা। তাহলে রুট ওভার মিউ কত 0.1, জি কত 10, আর কত 3, তাহলে এটা কত আসবে 1.732, 1.73 মিটার পার সেকেন্ড। তাহলে রাস্তার সতর্কীকরণ প্লেটে লেখা আছে 1.67, বাট ডিজাইন করে হিসেব করে দেখতে পেলাম 1.73 পর্যন্ত স্পিড তোলা যাবে, তার মানে কি সতর্কীকরণ প্লেটে উল্লেখিত গতিসীমা সঠিক না, ঠিক আছে, যথার্থতা যাচাই করো, কম আছে। তাহলে আমরা লিখব যেহেতু ভি ম্যাক্স ভি থেকে বেশি, তার মানে আমরা বলবো অর্থাৎ সতর্কীকরণ প্লেটে উল্লেখিত গতিসীমা থেকেও বেশি বেগে, উল্লেখিত বেগ থেকেও বেশি বেগে বাঁক নেওয়া যাবে, অথবা যারা এই কমেন্টটা ভুলে যাবা, লিখতে পারবা না, যে বানাতে পারছো না, তারা বলবা অর্থাৎ সতর্কীকরণ প্লেটে উল্লেখিত গতিসীমা যথার্থ নয়, তাহলেও কাজ হয়ে যাবে, ঠিক আছে। মানে গুছিয়ে লিখতে পারছো না, যদি গুছিয়ে লিখতে পারো তাহলে বলবা সতর্কীকরণ প্লেটে যে ব্যাগটা দেওয়া আছে যেটা হচ্ছে ভি 1.67, সেটা থেকেও ভি ম্যাক্স বেশি আসছে, তার মানে কি সেটা থেকেও বেশি বেগে বাঁক নেওয়া যাবে। তো এই হচ্ছে আমাদের আজকের ক্লাসের টোটাল কনসেপ্ট। তো তোমরা সবাই এতটুক পর্যন্ত ক্লিয়ারলি বুঝতে পেরেছো কি না ভাইয়াকে একটু জানিয়ে দাও, তাহলে আমরা আমাদের আজকের ক্লাসটা এখানেই ক্লোজ করে দিব। তো সবাই আমাকে বলো এই ক্লাসটা সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছো কি না। এবং আমরা কিন্তু বেশ অনেক দূর এই অধ্যায়ের এগিয়ে গিয়েছি, এই অধ্যায়ের আগামীকাল দেখবা আমরা প্রায় এরকম আরও 10-12টা সিকিউ করে ফেলবো আগামীকালকের ক্লাসে। তো এইভাবে যদি করতে থাকি আমি আশা করি 10 ক্লাস আমি বলেছি, বাট আমি মনে করি একটা ক্লাস হয়তো আরও কম লাগবে আমাদের, ঠিক আছে। আর আরেকটা বিষয় আমি তোমাদেরকে বারবার বলছি, এখনও বলছি, আমার কাছে যারা ক্লাস করছো একটা কথা মনে রাখবা যে ভাইয়া আমার হচ্ছে প্রি টেস্ট পরীক্ষা, আমার হচ্ছে টেস্ট পরীক্ষা, এই অধ্যায়টা আগে করাই দেন, ওই অধ্যায়টা আগে করাই দেন, ভাইয়া আমি কার কোন আবদার রাখবো, কথা কি বোঝা গেছে? এত আবদার করলে দেখবা ভয়ে আমি পালাইছি, স্বাভাবিক। তোমার কাছে যদি এরকম যদি 10টা মানুষ 10 রকম আবদার করে, তুমি কারো আবদার রাখতে পারবে না। তো সেই কারণে আমাকে আমার মতো করে পড়াতে দাও। আমার টার্গেট তোমাদেরকে এইচএসসি পরীক্ষার আগে প্রিপেয়ার করা, আমি সেই টার্গেটে তোমাদেরকে পড়ানো শুরু করেছি। যেমন 26 ব্যাচের জন্য যদি বলি, তাদেরকে একদম শুরু থেকে পড়াচ্ছি, সেহেতু তাদের আমার কাছে এক ধরনের এক্সপেকটেশন থাকবে। 25 ব্যাচ যারা আছো তোমরা আমার কাছে এই এক্সপেকটেশনটাই রাখো যে ভাইয়া তোমাদের পরীক্ষা যদি এপ্রিল মাসে হয় সামনের বছর, এর আগে আমি তোমাদেরকে ফিজিক্স এবং কেমিস্ট্রিতে প্রস্তুতিটা যাতে ভালো হয় সেই ব্যাপারে সাহায্য করব, ঠিক আছে। সামনের প্রি টেস্ট, সামনের টেস্ট, এই ধরনের কথা বলে আসলে আমাকে বিব্রত করো না।
এটা আসলে আমি তখন আমার কি লাগে, মানে জিনিসটা শুনে আমি বিরক্ত হই ব্যাপারটা এরকম না। জিনিসটা শোনার পর আমার কাছে এরকম মনে হয় যে হ্যাঁ, আমি যদি পারতাম সবগুলোই পড়াই দিতাম। তো এটা আমার উপর একটা এক্সট্রা চাপ পড়ে। কথা কি বুঝতে পারছো? মানে তোমরা আমাকে যদি বলো যে আমার প্রি-টেস্ট পরীক্ষায় এই অধ্যায়টা আছে, এটা করাই দেন, আমার এতে বিরক্ত লাগে না, বাট আমার কাছে এই জায়গায় আফসোস লাগে যে যদি এই ক্লাসগুলো আমার যদি ইউটিউবে করানো থাকতো বা আমি যদি করে দিতে পারতাম তাহলে তোমাদের ভালো হতো। বাট তোমরাই বুঝতে পারছো যে সারাদিন আমার নিজের পার্সোনাল কাজের পরে আবার এক্সট্রা টাইম বের করে তোমাদেরকে পড়াচ্ছি। তারপরেও হচ্ছে আবার যদি এরকম, তোমাদের দাবিটাও অনৈতিক না, তোমাদের জায়গায় আমি থাকলে আমিও করতাম। বাট আমি তোমাদেরকে বলবো আপাতত এই ধরনের দাবি করো না, ঠিক আছে? এই ধরনের দাবি করতে গেলে যেটা হয়, একটা অন্যরকম একটা প্রেশার কাজ করে, তখন আসলে হজবরল হয়ে যায় আর কি। তো একটু ধৈর্য ধরবা সবাই, এবং ধৈর্য ধরে হচ্ছে তোমরা ক্লাসগুলো কন্টিনিউ করতে থাকো। ইনশাল্লাহ কথা দিচ্ছি, সুস্থ থাকলে এপ্রিলের মধ্যে, তো মানে পরীক্ষার আগে, পরীক্ষার অ্যাটলিস্ট 1-2 মাস আগেই তোমরা দেখবা তোমাদের সব পড়িয়ে শেষ করে দিয়েছি আমি। এটা আশা রাখতে পারো যদি সুস্থ থাকি, কারণ এই বছর আরও বাকি আছে না, 3.5 মাস। আবার সামনের বছর এরকম আমরা পাবো 3 মাস 4 মাসের মতো, তা এর মধ্যে শেষ হয়ে যাবে। বাট ওরকম এক্সপেকটেশন রাখবা না যে আমি সুপারম্যানের মতো তোমাদেরকে হচ্ছে একদম, মানে যে যেটাতে সমস্যা সেটাই আমি সলভ করে দিতে পারবো, এটা কিন্তু আমার পক্ষে সম্ভব না। কারো পক্ষে যদি সম্ভব হয় হইতে পারে, বাট আমার পক্ষে এরকমটা করা আসলে সম্ভব না। এটা আমার একটা লিমিটেশনস ধরে নিতে পারো। এখন হইতে পারে যে আপনি পারেন না, অনেকেই পারে, পারতে পারে অনেকেই সুপারম্যান, ভাইয়া সুপারম্যান না, ভাইয়া কমন ম্যান। তো সেই কারণে আসলে আমি এরকমভাবে হয়তো বা পুড়িয়ে উঠতে পারবো না। তো ঠিক আছে, আজকে ক্লাসে যার যতটুকু পড়া হয়েছে তোমরা সবাই এই জিনিসগুলো বাসায় ভালো করে পড়াশোনা করো। এর বাইরেও আমি বলবো, আমার ক্লাস করছো, আরও কারো ক্লাস করতে ভালো লাগলে করো, যেখান থেকে যা পাও সেখান থেকে সেগুলো সংগ্রহ করো। ব্যাপারটা এরকম না, যে যেটা ভালো পড়াচ্ছে তার কাছ থেকে সেটা পিক করো। পিক করতে 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 একটা সময় দেখবে যে সব কিছু গুছিয়ে ফেলতে পেরেছো, ভালো একটা রেজাল্ট হয়েছে। ঠিক আছে, তো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই শেষ করছি। আগামীকাল তোমাদের সাথে আমার ক্লাস হবে রাত 9টায়। তো সেই ক্লাসে আমরা সুতার টান দিয়ে আগামীকাল হয়তো আমাদের পড়াটা শুরু করব। তো সেই ক্লাসে সবাইকে আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।